হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা পুরোটাই হচ্ছে ইয়ার মতোই, আফসারের মতোই, কিন্তু আপনি এখানে হচ্ছে যে ইয়া করছেন কি বলে, কনভার্ট করে নিছেন, ইন্টিজারটা পাঠাচ্ছেন, হুইচ ইজ গুড। হ্যাঁ, যেটা তাহলে আফসারকে বলছি সেটা আপনি করেন, যে ক্লাস ওয়ানে 50 পেলে এ প্লাস, ক্লাস টুতে 60 পেলে এ প্লাস, ক্লাস সেভেনে স্যার ও সরি, আমাদের 1 2 3-তে 70 পাইলে এ প্লাস, 80-তে হচ্ছে 4 পাইলে এ প্লাস, মানে ইয়েতে ক্লাস 4-এ 80 পাইলে এ প্লাস, আর ক্লাস 5-এ 90 পাইলে। এবার করেন তো। 590 পেলে। হুম। আমরা অন্যরা যারা মানে প্রথমটা করে ফেলছি সেটা আমরা করি, হ্যাঁ, ওই রিকোয়ারমেন্টটা করি। ভাই এখানে কি ভাইয়া আইডি নাম্বার ছাড়া আমি আসলে এখানে কাকে রেজাল্টটা দেখাচ্ছি আর কি, যেমন এখানে তো আমি হ্যাঁ, হ্যাঁ। ক্লাস শুরুতে তো আমি এখানে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে ক্লাস কোন ক্লাসে আছে এবং সেটা রিপোর্ট। হুম, বাট হুম। এখানে যে আমি এ প্লাস শো করতেছি সেটা কি কোনো স্পেসিফিক পার্সনের নাকি জাস্ট খালি দেখাচ্ছি যে প্লাস, মানে কন্ডিশনটা চেক করতেছি। কোন স্পেসিফিক? মানে কোন স্পেসিফিক পার্সন, যেমন হচ্ছে এ প্লাস তো হচ্ছে যেমন হচ্ছে কোন একজন পাবে, কোন একজন স্পেসিফিক পার্সন পাবে, অথবা
কয়েকজনে পাবে, বাট এখানে তো শুরু আমরা তো এখানে ওই পার্সনটাকে কিভাবে আইডেন্টিফাই করবো, নাকি জাস্ট আপনি কন্ডিশন গুলা দেখার জন্য এই কাজটা করতে হ্যাঁ হ্যাঁ, বলছেন? শুধু জাস্ট কন্ডিশন গুলো। হ্যাঁ, আপনার ইয়েটা ঠিক আছে যে ভাই, আপনি যেটাতে দিয়েছেন এখানে তো রিকোয়ারমেন্ট ইনকমপ্লিট। এই যে এ প্লাসটা পাইছে, এটা কে পাইছে? এটা তো কোনো একটা পার্সন পাওয়ার কথা, নাকি এটা just কি কি রিকোয়ারমেন্টটা তো হইলো না। হ্যাঁ, ইটস ওকে যে রিকোয়ারমেন্ট হয় নাই, জাস্ট আমরা ইয়ে করার জন্য একটা ডিফারেন্ট জিনিস আনার জন্য এটা করছি, ঠিক আছে। হ্যাঁ, জি ওকে। ভাই, এটা করতে আমি এটা করেছি, হ্যাঁ, এটা করেছি আমি, একটু কাইন্ডলি আচ্ছা। দেখেন। এখন ধরেন আপনার আপনার ইয়েতে হচ্ছে আপনার যে স্কুলে সফটওয়্যারটা বানাচ্ছিলেন, ওখানে 1 থেকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ছিল, কিন্তু এরা এরা এরপরে আহ আরো 2টা ক্লাস, 3টা ক্লাস বাড়াইছে, সাপোজ ধরেন। হ্যাঁ, ক্লাস 6 থেকে ক্লাস 8 বাড়াইছে। হ্যাঁ, তখন এখন আপনাকে রিকোয়ারমেন্ট আসলো যে আমার তোমাকে ক্লাস 6 থেকে ক্লাস 8-এর জন্য রিপোর্টটা জেনারেট করতে হবে। হ্যাঁ, তখন আপনি কি করবেন? একটু কোড করেন। এটা তো হচ্ছে হার্ড কোড করা লাগতেছে এখানে, বাড়ানো লাগতেছে। হ্যাঁ, আপনি করেন। মানে আপনার আপনার যে কোডটা আছে এই কোডটা দিতে, তারপর আপনি এটা প্রোডাকশনে নিয়ে গেছেন। হ্যাঁ, এটা হ্যাঁ, চলতেছে। হ্যাঁ। এখন হচ্ছে যে নতুন রিকোয়ারমেন্ট আসছে যে আমাদের স্কুলে তো আরো 3টা ক্লাস বাড়ছে, ক্লাস 6 থেকে ক্লাস 8 হইলো। তাহলে তো এদেরও তো রিপোর্ট জেনারেট করতে হবে। তাহলে এই রিকোয়ারমেন্টটা আসছে এখন আপনার কাছে, আপনি ইয়ে করে দিবেন, রিকোয়ারমেন্টটা ইমপ্লিমেন্ট করবেন। এখন কিভাবে করবেন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, এখানে ভাই আপনি নাম্বারও 4 দিয়েছেন ভাই, আবার 80ও ভাই, এটা একটা প্যারামিটার দিয়ে দিয়েছেন, ক্লাসের জন্য আলাদা করুন নাই ভাই, এখানে একটু তো সমস্যা হবে। হুম হুম, জি বলেন। নাই ভাই, ওটা বলতে। হ্যাঁ হ্যাঁ, নাইন নাইন 9 লাগবে না, আপনি ক্লাস 8 পর্যন্ত রাখেন। হ্যাঁ, আমি ধরলাম যে আমার নতুন একটা স্কুল শুরু করছিলাম, সেখানে ক্লাস 5 দিয়ে শুরু করছিলাম, পরে ক্লাস 6 থেকে ক্লাস 8 চালু করছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আপনার তো ওই যে 90 তো চলে আসছে, তো আপনি এখানে একটু ডিফার করে দেন। সাপোজ এখানে কেউ 95 পাইলে, বা আচ্ছা, আচ্ছা। 95, তারপরে হচ্ছে যে 98, 99 ভাবে দেন পরেরটা। হ্যাঁ, 99 পাইলে সাপোজ হইলো। তাহলে এখন আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে। এবার তাহলে আপনি রান দেওয়া মানে হচ্ছে আপনার প্রোডাকশনে রিলিজ হয়ে গেল, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, রান দেন। এবং রান দিয়ে আহ, কাজ করেন, দেখান একটু আউটপুটটা। আউটপুটটা আসতেছে না কেন? ওয়েট, একটু চেক করে নিই। সিক্স অবজেক্টিভ, আমি এখানে নাম্বারে দিছি। নাম্বার 1 হয়, 2 হয়, 3, 4, 5, 6। দুইটাই নাম্বার কেন? একটা জি মার্ক ভাইয়া। আসবে, একটা মার্ক আসবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি, হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। সরি ভাইয়া, ভুল লাগছে আমার। হুম। তাহলে ওকে।
এবার তাহলে রান দেন। আমরা রান দিলে ধরে নিলাম যে আমার প্রোডাকশনে রিলিজ করে ফেলছি আমি, হ্যাঁ। এখন তারপরও কেন রান হচ্ছে না? উম, কি বলতেছে, কনসোল ডট রিড লাইন তা কি লেখছে এটা আমি পড়তে পারতেছি না। এখানে লেখা আছে সিস্টেম দ্য ইনপুট স্ট্রিং 280 ওয়াজ নট কারেক্ট ফরম্যাট। আপনি ইয়ে দেন, ইন্টিজার ডট পার্স দেন তো। আচ্ছা, হ্যাঁ ভাই এবার ঠিক আছে। ওকে। ঠিক আছে, রান হয়েছে। জি ভাই রান হয়েছে। কনসোলটা কই? আচ্ছা কারণ 1 মিনিট আমি আরেকবার রান করি তাহলে। যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে 5, নাম্বার দিলাম হচ্ছে 94। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এটা মানে আপনি অন্য উইন্ডোতে আসছিল তাই না, নাকি আপনি ডুয়েল স্ক্রিন ইউজ করতেছেন? হ্যাঁ বাট আমার মনে হয় একটা স্পেসিফিক উইন্ডো আছে, আমি করতেছি, আবার একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে। হুম, এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তাহলে যে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ফার্স্টে, সেটা আমরা ডাউনলোডিং ক্লাস 5 রিপোর্ট, কনভারসেশন এ প্লাস পাইছো তুমি, ওকে। তাহলে এবার ক্লাস 8 দিয়ে একবার দেন, আমাদের রিকোয়ারমেন্ট যেহেতু বাড়ছে, দেখি যে রিকোয়ারমেন্ট বাড়াটা কাজ করতেছে কিনা। +8 দিলাম 99। জি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, কাজ করতেছে। এখন যদি আপনাকে যদি আবার যদি রিকোয়ারমেন্ট বলে যে আমাদের আরো 2টা ক্লাস বাড়াইছি, হ্যাঁ, ওটা লিখতে হবে না, আমি জাস্ট বলি 9 হুম, এন্ড 10 আসছে, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন সেটা শুধু বলেন। সেই ক্ষেত্রে হার্ড কোড করা লাগতেছে, মানে হচ্ছে আমাকে হয়তো বা আবারও এখানে যে মডিফাই করে আবার নতুন করে রান করা লাগবে এই এই আচ্ছা প্রসেস যদি ফলো করি। আচ্ছা, ওকে, তাহলে আপনি উইন্ডোটা কাটেন। হুম, তার দ্যাট মিন্স আপনি উপরে উঠেন। উপরে আপনার যে প্রিন্ট ক্লাসটা দিছেন, যে এটা হুম, হচ্ছে যে উম, এই ক্লাসটা, এই মেথডটাতে আমার যদি রিকোয়ারমেন্ট বাড়ে বা কমে, বা রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ হয়, আমাকে সবসময় কি করতে হচ্ছে, হাত দিতে হচ্ছে, তাই না? জি ভাইয়া। ওকে, হাত দিতে হচ্ছে। এটা কি আপনার কাছে ভালো মনে হচ্ছে? না ভাইয়া, এটা তো ভালো হচ্ছে না। যেমন হচ্ছে যখন এই কোডটা প্রোডাকশনে থাকবে তখন হয়তো বা আমাকে বারবার করে হচ্ছে ডিপ্লয় করা লাগবে, অনেক ইয়া করা লাগতে পারে। না, ডিপ্লয় আপনার বারবার করতেই হবে, কোনো কিছু চেঞ্জ করতেছেন যেহেতু ব্যাক এন্ডে, ওটা তো ডিপ্লয় দিতেই হবে, তা নাহলে তো আর যাবে না। কিন্তু আপনি যে বারবার একই জায়গায় গিয়ে চেঞ্জ করছেন রিকোয়ারমেন্টটা, এটা কি মনে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে এটা কি ভালোভাবে আপনি কোডটা লিখছেন? জি না ভাই, আমার মনে হচ্ছে এটা ভালোভাবে হয় নাই। আমি যতটুকু জানি যে কোড রিইউজিবিলিটি নামে একটা কনসেপ্ট আছে, সেটা হয়তো এখানে বলা হচ্ছে না। আচ্ছা, রিইউজেবিলিটির একটা ব্যাপার বললেন, আচ্ছা। আর কি কিছু আছে যে মানে কোড রিইউজেবিলিটি বা এখানে মেইনটেনেবিলিটি বা এখানে এক্সটেন্ডেবিলিটি, এগুলো কি মেনটেন হয়েছে? ডুপ্লিকেশন হয়েছে, এখানে যে কোড গুলো একই কোড বারবার লেখা লাগতেছে, এটা একটা আহা, বিষয়। আচ্ছা, কোড ডুপ্লিকেশন হয়েছে, হ্যাঁ, সেটা একটা ফ্যাক্ট আছে, কিন্তু
আপনার কোডটা তো একটা মেইন যে ফ্যাক্টটা হচ্ছে যে বারবার আমার সেম মেথডে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, কারণ হচ্ছে আপনার যে কোডটা লিখছেন এই কোডটা এক্সটেন্ডেবল না। এক্সটেন্ডেবল, জি না ভাইয়া। এক্সটেন্ডেবল ওই বারবার ওই সেম মেথডের ভিতরে গিয়ে লিখে লিখে এক্সটেন্ডেবল করতেছি। জি হ্যাঁ, ভাইয়া। কিন্তু আহ, অন্যভাবে কি এই কোডটা কি করা যাইতো? আপনার কাছে কি মনে না, হয়? অন্যভাবে। ভাই ফাংশন ওভাররাইড করে, লাইক হচ্ছে নতুন কোনো ক্লাস নিয়ে তারপর সেটাকে ওভাররাইড করে, হ্যাঁ হ্যাঁ মানে ফাংশন মানে ওভাররাইড করে কিনা, মানে একটা ক্লাস রাখলাম নতুন, ধরেন হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের নামে আর কি, ক্লাস 1 2 3 এভাবে করে ক্লাস 7 পর্যন্ত বা 8 পর্যন্ত, দেন হুম। ওগুলোকে হচ্ছে ওটার মধ্যে হচ্ছে ফাংশনটাকে ওভাররাইড করলাম যে ক্লাস 7 হলে একরকম হবে আর 5 হলে একরকম হবে, দেন আমি হচ্ছে যখন নতুন কোনো ক্লাস আসবে বা নতুন কোনো রিকোয়ারমেন্ট আসবে সেটাকে আমি জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, কার মেথডটাকে আপনি ওভাররাইড করবেন? বুঝি নাই। মানে আপনি তো বলছেন যে ফাংশন ওভাররাইড করবেন, হ্যাঁ, তাহলে ফাংশনটা কার হবে? না না, ওই যে প্রিন্ট ক্লাসটাকে ওভাররাইড করবো আর কি। প্রিন্ট ক্লাসটাকে ওভাররাইড করবেন? মানে প্রিন্ট আচ্ছা, প্রিন্ট ক্লাসটা না, প্রিন্ট ক্লাসটা থাকবে, আমি হচ্ছে যে ওই ফাংশনালিটি যেগুলো আছে, হ্যাঁ মানে প্রিন্ট ক্লাসটাকে ওভাররাইড করবো, ঠিক ঠিক এটাই প্রিন্ট বলছিলাম। ক্লাস মেথডটাকে ওভাররাইড করবেন? কোথায় হুম ওভাররাইড হুম। করবেন? আচ্ছা মানে নতুন যেই ক্লাস ক্রিয়েট করবো সেটার কথা বলছি, মানে নতুন নতুন যেই ধরেন রিকোয়ারমেন্ট আসতেছে এগুলোতে, নতুন কোন রিকোয়ারমেন্ট আসতেছে? সে ক্লাস 1 তারপরে ক্লাস 2, তো ওই ক্লাস 1 ক্লাস 2 এগুলোতে। আচ্ছা, ক্লাস 1 ক্লাস 2 তে আপনি প্রিন্ট ক্লাস এই মেথডটাকে ওভাররাইড করবেন, হ্যাঁ? জি জি তাহলে ওভাররাইড করতে গেলে তো সাপোজ অবভিয়াসলি প্রিন্ট ক্লাস মেথডটা কারো কাছ থেকে আসবে, তাই না? জি, ওটা একটা মেইন ক্লাস লাগবে। ওটা একটা মেইন ক্লাস থেকে আসবে। ওকে, মেইন ক্লাসটার নামটা কি দিবেন আপনি? উম, রাখা যায় যে হচ্ছে স্টুডেন্টস বা হচ্ছে এরকম কিছু একটা, মানে জেনারেলাইজ কিছু একটা রাখলাম। আচ্ছা, আর যেগুলা যেগুলা যে ক্লাসে ওভাররাইড করবে সেগুলোর নাম কি দিবেন? সে মানে স্পেসিফিক স্টুডেন্ট আর কি, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 এরকম। না, আমরা স্টুডেন্ট নিয়ে কথা বলতেছি না, সাপোজ এখানে ক্লাস নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, ক্লাস দিয়ে বলেন। আচ্ছা তাহলে হচ্ছে স্টুডেন্টস, আর একটা হচ্ছে ওগুলো থাকবে হচ্ছে স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 হবে। না না, আমরা ক্লাস নিয়ে কথা বলতেছি, স্টুডেন্ট নিয়ে কোনো ইয়ে নাই, হ্যাঁ। তাহলে ভাই ইন্টারফেস ইউজ করলে হবে না ভাই? মানে অনেকগুলা ইন্টারফেস তৈরি করে রাখলাম আচ্ছা, ক্লাসিয়ান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি ওই ইয়ার কাছে যাওয়ার আগে আফসারের কাছে যাওয়ার বা তানভীরের কাছে যাওয়ার আগে নাজবুলের ইয়েটা দিয়ে একটু, হ্যাঁ, সাকিবের ইয়েটা দিয়ে, সেটা হচ্ছে যে সাকিব আপনি ঠিক বলছেন যে আমি ইয়ে করতে পারি ভাই, এখানে হচ্ছে যে একটা মেইন ক্লাস করতে পারি। মেইন ক্লাসে যেটা আছে সেটা আমি সেখানে একটা মেথড ডিক্লেয়ার করলাম, আর অন্যান্য ক্লাস সাপোজ সেটা মেইন ক্লাসের অন্যান্য ক্লাস, সেই ক্লাসটা কি কি করবে, ইনহেরিট করবে সাকিব? ইনহেরিট না, বেসিক্যালি আমি চাচ্ছিলাম যে পলিমরফিজম ইউজ করতে আর কি, মানে যাতে আচ্ছা, ওই পলিমরফিজম। হ্যাঁ মানে ওই প্রপার্টি, যে প্রপার্টি গুলো চেঞ্জ হচ্ছে তো ওইগুলোকে আমি আলাদা করে ডিফাইন করার জন্য আমি হচ্ছে যে আলাদা করে ফাংশন ওভাররাইড করে নিলাম আর কি, এটা আচ্ছা, বলতে আপনি চাচ্ছিলাম। আপনি আপনার ওই আপনার এই কনসেপ্টটা আপনার করে দেখাইতে পারবেন? চেষ্টা করতে পারি, আচ্ছা, দেখি। ঠিক আছে, আপনি তাহলে একটা ক্লাসের জন্য নিয়ে আগান, হ্যাঁ। আচ্ছা ওকে, এবার তাহলে ইয়ে বলেন কি বলে, আফসার আপনি বলেন বা তানভীর বলেন। জি ভাই, প্রথমে ভাই একটা মনে করেন ভাই বেস ক্লাস তৈরি করে রাখলাম, যেগুলা কংগ্রাচুলেশন বা আপনার মার্কের জন্য, স্পেসিফিক মার্কের জন্য এ প্লাস বা এ বা এরকম গ্রেডের জন্য আলাদা করে রাখলাম। এরপর আমরা ইন্টারফেস ইউজ করলাম, যেমন ক্লাস 1 এর জন্য আলাদা, ক্লাস 2 এর জন্য আলাদা, এরকম বা একটা করে রাখলাম। আর ওটা মেইন ক্লাস থেকে এটাকে আমরা ইনহেরিট করে যখন যে গ্রেডের প্রয়োজন সেভাবে কল করে আনলাম। আচ্ছা, তো ঠিক আছে, আপনি তাহলে আমাকে আপনার এই আইডিয়াটা একটা ক্লাসের জন্য ইমপ্লিমেন্ট করে দেখান, জি পারবেন? ওকে। চেষ্টা করতে পারি ভাই। যেই কথা বলবো তারাই বলবো যে একটা করে ইমপ্লিমেন্ট করে দেখান, আর কে বলবেন? আচ্ছা, আমি এখানে একটা জিনিস আগে বলছিলাম যে যে আমাদের এখানে একটাই রিকোয়ারমেন্ট যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। সো এই এই উইন্ডোটা কার না, ইমরানের? জি ভাইয়া। আচ্ছা, ইমরান। আচ্ছা, এখানে একটু আপনারা যারা যে আহ, তানভীর একটা আইডিয়া দিছে, তারপরে হচ্ছে যে সাকিব একটা আইডিয়া দিছে, এখন ওনারা ওনারা আইডিয়াটা নিয়ে কাজ করতেছে, ওনারা দেখাবেন, হ্যাঁ। আমাদের আরো যারা আছেন, আপনাদের কোনো আইডিয়া আছে
বা আপনাদের কি মনে হয় যে এখানে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে প্রিন্সিপাল আছে চারটা, সেটা ইমপ্লিমেন্ট হয়েছে? সাকিব, আপনি ওই যে ইয়া কি বল ইমরান, ওই যে আপনি পিনটাকে আনপিন করে দেন নিচের উইন্ডোটার, হ্যাঁ, তাহলে একটু বড় দেখাবে। নিচের আচ্ছা আচ্ছা নিচের নিচের উইন্ডোটার, নিচের উইন্ডোটা, হ্যাঁ, কেটেই দিয়েছেন, আচ্ছা আনপিন করলে হয়তো। আচ্ছা, তাহলে এটা একটু দেখেন এবার। উম, আমাকে কেউ কি বলবেন যে আসলে কি এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে চারটা প্রিন্সিপাল আছে, এটা ইয়া হয়েছে, আমরা এখানে ইমরান ইমপ্লিমেন্ট করছে? বা আপনার কোনো সাজেশন আছে কিনা যে এই আমি যে রিকোয়ারমেন্টটা দিছি আর একটু সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যাইতো, যেটা যেভাবে ইমপ্লিমেন্ট করলে কোডের মেনটেনেবিলিটি, এক্সটেন্ডেবিলিটি, হ্যাঁ, এগুলা মেনটেন হইতো, হ্যাঁ। ভাই ক্লাসটা প্রাইভেট করে রাখতে পারতাম প্রিন্ট ক্লাসে, এরপর মার্কসও আমরা প্রাইভেট করে রাখতে পারতাম, এরপর কনস্ট্রাক্টরের মাধ্যমে এগুলাকে কল করতে পারতাম। ওকে, দেন যে এরপরে ভাই ওই যে ইন্টারফেসটা ইউজ করতে যেটা বলছিলাম ভাই, ইন্টারফেস। আচ্ছা ঠিক আছে, এই যে তানভীর বলতেছে না, তানভীর তাহলে এইটাই একটু দেখান, হ্যাঁ, ঠিক আছে ভাই। মানে আপনার আপনার যত আইডিয়া আছে আপনি জাস্ট একটা ইমপ্লিমেন্ট করে দেখান। ওকে, এরপরে আর কে আছেন, আর কেউ কথা বলবেন, কেউ একটা সাজেশন দিবেন? মানে ওপেন এখানে, আমরা আরেকজন চলে গেছে। আচ্ছা, আহ, আপনারা জানেন না কিন্তু, আহ, আর কেউ আছেন যে কোনো একটা আইডিয়া দিবেন? হ্যাঁ, রাকিবুল কিছু বলবেন? আহ হ্যাঁ, এটা তো আপনি আমাদেরকে করিয়েছিলেন আর কি, মানে একটা ইন্টারফেস ক্রিয়েট করে এন্ড দেন একটা ফ্যাক্টরি যদি আমি ক্লাস ক্রিয়েট করি এন্ড ও আমাকে ডেলিভার করবে, আমি যদি ওয়ান প্রেস করি, ওয়ানের জন্য আমার সার্টেন যে ইয়াটা থাকে ক্লাসগুলা, সো তাইলে তো হয়ে যাচ্ছে ভাইয়া, মানে ওপি এখানে প্রপারলি মানে তাহলে একটু মেইনটেইন করে করতেছে। দেখাবেন রাকিবুল একটা ক্লাসের জন্য? ঠিক আছে ভাই। ওকে, আর কেউ আছেন? আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে, আহ, আমরা আসলে আলটিমেটলি যখন আমরা ইউনিভার্সিটিতে থাকি বা ইয়া থাকি, আহ, এরপর হচ্ছে যে আমাদের এই একটা আইডিয়া থাকে যে বাইয়া থাকলে যে আমার কোনো একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে, আমি একটা ফাংশন কল দিব, লিখবো, লিখে সেটা মেইন মেথডে ডাক দিয়ে শেষ করে দিব, শেষ, আমার ইমপ্লিমেন্ট হয়ে গেছে না, রিকোয়ারমেন্ট শেষ। হ্যাঁ, মানে আমরা এখানে আহ, যে কোডটা লিখছি, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোডটা হয় না, এটা হচ্ছে যে সাপোজ ওই যে কি বলে এটাকে, সি 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 কোন ক্লাসটা না, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ না? জি হ্যালো, ভাইয়া। হ্যাঁ, ওরকম হয়ে গেছে যে এখানে হচ্ছে যে সি শার্প যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওর যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে চারটা প্রিন্সিপাল আছে, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এগুলো কিন্তু এখানে এখানে আমরা ইমপ্লিমেন্ট করি নাই। আমরা কি করছি, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ যেভাবে একটা মেথডে মেইন মেথডের ভিতরে লেখে, অথবা মেইন মেথডে বড় হয়ে গেলে আরেকটা মেথডে লিখে আমি জাস্ট ডাক দিতেছি। এখানে জাস্ট একটা ইমরান একটা জিনিস করছে যে অন্য আরেকটা ক্লাস ক্রিয়েট করছে, ক্লাসের ভিতরে মেথডটা লিখছে, লিখে ওই ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করে মেথডটাকে অবজেক্টের মাধ্যমে কল দিছে। এখন হচ্ছে যে এটা একটা বড় ইয়া যে আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ইমপ্লিমেন্ট করি নাই, ঠিক আছে, করতে পারি নাই। এখন এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট যে আমাদেরকে আজকের ক্লাসের এটাই আমার ফার্স্ট দেখানোর ইচ্ছা ছিল যে উম, আমরা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কতটুকু উম, আমাদের আয়ত্তে আছে। হুম, এখানে কি এমন কেউ কি আছেন যে আমাকে একটু বলবেন যে না ভাইয়া, এই কোডটা এভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে এটা সুন্দরভাবে করা যায়? কেউ কি আছেন? ওকে, আচ্ছা, আমি তাহলে একটু এখন আপনাদের কাছ থেকে ইয়েটা নিই, হ্যাঁ, আমি একটু ভিজুয়াল স্টুডিওটা খুলি। হুম, ইমরান আপনার কোডটা একটু আমাকে ইয়েতে দেন, একটু চ্যাটে দেন, হ্যাঁ।
আপনার কোডটা একটু আমাকে একটু চ্যাটে দেন, তাহলে আপনার কোডের উপরে আমি কাজটা করি। হ্যাঁ, জি ভাই। ওকে। ভাই আমি কি আমার ইমপ্লিমেন্টেশনটা দেখাবো? হ্যাঁ দেখেন, সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা ভাই, আমার পারমিশন আছে, আমি জাস্ট মানে বের হয়ে আবার ঢুকতেছি ইয়াতে, মিটিং এ। আচ্ছা, ওকে। অন্যরা কিছু শেয়ার করবেন? ফয়সাল, মেহেদি, আমরা একটু একটু করে কথা বলি, হ্যাঁ। এখানে সমস্যা নাই যে আহ, আহ, আমরা সবাই এখানে শিখতে আসছি, হ্যাঁ, ডিসকাশন করতে আসছি, জাস্ট আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি, হ্যাঁ, যে এটা আমরা ভ্যালিড হইলো কি হইলো না, এরকম যাতে আমরা ইয়েতে না ভুগি আর কি, হ্যাঁ। ওকে। আচ্ছা, কেউ যদি পরে শেয়ার করে করুক, ইয়া জয়েন করার পরে। সো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এখন আপনারা আমার এটা দেখতে পাচ্ছেন আশা করি, হ্যাঁ। সো এটা ইমরানে কোডটা করছে, যে আমাদের ইয়ে ছিল যে কোনো একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের ক্লাস অনুযায়ী তাদের রিপোর্টটা জেনারেট করা, হুইচ ইজ গুড, যেটা আমরা এভাবে করছি, হ্যাঁ। এখন একটা আমাদের মেন ইয়েটা হচ্ছে এটা কিভাবে আমরা ইয়ে করতে পারি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মাধ্যমে করতে পারি। এখানে অনেকে যে তানভীর, সাকিব আইডিয়া দিয়েছেন, থ্যাংক ইউ ভাইরা, আইডিয়া দিয়েছেন যেহেতু। এখন আমি ইনিশিয়ালি এই কোডের কিছুটা ভুল ধরি, হ্যাঁ, দেন আমরা অন্যভাবে আগাবো যেটা আপনাদেরকে হেল্প করবে, হ্যাঁ। সেটা হচ্ছে যে এখানে আমি কি করতেছি, ইনপুট নিচ্ছি, নিয়ে ইন্টিজার ডট পার্সিং করতেছি, ওকে, হুইচ ইজ গুড। হুইচ ইজ গুড, কিন্তু আমি যদি এখানে ইয়ে দিই, দেখেন আমি এখানে ডাইরেক্ট কি কি একটা এক্সেপশন খাইছি। কেন এক্সেপশনটা খাইছি? কারণ আমি এখানে জাস্ট নাল নাল পাঠাইছি, নাল পাঠানোর কারণে এখানে সেটা কিন্তু এক্সেপশন থ্রো করতেছে, কারণ আমার যে এটা আছে যে ইন্টিজার যে পার্স, ও তো একটা চাইতেছে যে একটা স্ট্রিং আমি পাস করব, হ্যাঁ, কিন্তু এই ও কি নাল চাইতেছে আমার যে ইনপুটটা নিচ্ছে, আমি কিন্তু চেক করতেছি না এটা কি ভ্যালিড ইয়া দিছে কিনা, কি বলে ভ্যালিড ইনপুট দিছে কিনা, তাই না? তো এখানে হচ্ছে তো আমাদের আমরা একটা মনে রাখবো সব সময়, আমার বিজনেস লজিকে ইয়া করার কাজ করার আগে আমি যদি ইউজারের ইনপুট যদি থাকে, অবশ্যই আমি ইউজার ইনপুটটা কি করব, ভ্যালিডেট করব। আমি এখানে ক্লাস এটা চেঞ্জ করতেছি না আর, কিন্তু আমরা এটা করব। এটা কি বুঝতে পারছেন ভাইরা? জি ভাই। ওকে। এখন হচ্ছে সাপোজ ধরেন, এরপর আমি যদি এখানে যাই, এটা এটার নাম দিছে, হ্যাঁ, ইমরান তাড়াহুড়া করে করছে, জাস্ট আমি ইয়ে করতেছি, হ্যাঁ, আমি ইমরানের দোষ দিচ্ছি না, আমি বরং ইমরানের ক্রেডিট দেবো যে ইমরান স্ক্রিন শেয়ার করে কোডটা দেখাইছেন, হ্যাঁ, ওই কার্যের জন্য। এখানে যে দিছে মাই ক্লাস, কিন্তু এখানে তো হচ্ছে যে মাই ক্লাস না হয়ে আমরা তো এটাও করতে পারতাম, তাই না? রিপোর্ট, হ্যাঁ, রিপোর্ট করতে পারতাম না? সাপোজ দিলাম, হ্যাঁ। এরপরে হচ্ছে যে একটা প্রিন্ট ক্লাস না দিয়ে
আমরা এখানে ইয়ে করতে পারতাম না, জেনারেট, DENERATE, জেনারেট মেথড দিতে পারতাম না? হয় নাই কেন? এটা আমরা কি দিতে পারতাম? GENERATE, জেনারেট। তাহলে কেউ একজন এসে এবার কিন্তু কিছুটা হলে এই কোডটা দেখলে বুঝতে পারবে যে এটা একটা রিপোর্ট ক্লাস। সে রিপোর্ট থেকে কি করতেছে? রিপোর্ট জেনারেট করতেছে। তাহলে কি আপনার কোডটা এক্সপ্লেনেটরি হচ্ছে না? কাউকে কি বুঝাই দিতে হচ্ছে? হুম, বুঝাই দিতে কিন্তু হচ্ছে না। সো আমরা হচ্ছে যে ক্লাসের বা মেথডের নামকরণ এমন ভাবে করব যেটা আমার বিজনেসের সাথে রিলেভেন্ট, যাতে আমার কোডটা হবে মানে সেলফ এক্সপ্লেনেটরি, যে আমাকে আলাদা করে কমেন্ট করতে হবে না। দিস ইজ এ মেথড টু জেনারেট রিপোর্ট ফর এ ক্লাস। হ্যাঁ, ওকে, এটা লিখতে হচ্ছে না, কারণ হচ্ছে যে আমি বুঝতে পারতেছি। কিন্তু এখনো দেখেন, আমি যদি এটা যদি ইয়ে করে দিই, এখনো কি আমি বুঝতে পারতেছি এটা আমি কোনো একটা ক্লাসের জন্য রিপোর্টটা জেনারেট করতেছি? আপনারা কি কেউ বুঝতেছেন? জি যে ভাইয়া, বুঝতে পারছি। ইমরান বুঝতে পারতেছেন, কারণ ইমরান কোডটা লিখছে। আর কেউ বুঝতে পারতেছেন? সাপোজ কেউ একজন হুট করে কি একজন, এই যে এখন একজন আছে, 10 জন আছেন, হুট করে একজন আসলো, হ্যাঁ, আসলে তাকে দেখো যে, এ ভাই বলো তো এই কোডটা কি 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 লিখছে? বুঝতে পারবে? ভাই এখন বুঝতে পারবে, এখন ক্লাসের নামগুলো একদম মানে মানে বোঝার মতো হয়েছে আর কি, রিডেবল। হুম, এখনো একটু বাকি আছে। কে বলবেন কি বাকি আছে? অনেক বলেন তো। কে বলবেন কিছু কি বাকি আছে? আচ্ছা, আমি বলতেছি। এই যে এখানে হচ্ছে যে আমি ইমরান একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করছে নাম্বার, হুইচ ইজ ওকে, এটা একটা ইয়া, কিন্তু আলটিমেটলি এটা কি নাম্বার হিসাবে আমি কনসিডার করতেছি আমার এখানে এই লজিকে? ইমরান, ক্লাস আপনি কি এখানে নাম্বার, ইনপুট হিসেবে, হ্যাঁ। কোন কোন ক্লাসে আর কি, সে কোন ক্লাসে? হ্যাঁ, রেদার দেন আমি নাম্বার না লিখে আমি যদি এখানে ক্লাস লিখতাম, এখানে ক্লাস, ক্লাস, ক্লাস হলে আবার একটা সমস্যা আছে, এটা মনে হয় কোনো কিছুতে চলে যায়। হ্যাঁ, আমি এখানে বলতে পারি যে যে একটা বলেন তো, একটা একটা ভালো নাম দেন। আহ এটা আমরা বলতে পারতাম যে ক্লাস আহ নং, ঠিক আছে, ক্লাস নং। ভাই জি ভাই। ক্লাস নাম্বারই দিলাম, ক্লাস নাম্বার। দাঁড়ান, আমার স্ক্রিনে চলে এসেছে। এখন দেখেন তো আমার কোডটা কি ইয়ে হয়েছে? সুন্দর হয়েছে না? এখন কি হচ্ছে যে যে আমার এটা হচ্ছে রিপোর্ট ক্লাস, সে জেনারেট করতেছে রিপোর্ট, এবং সে প্যারামিটার হিসেবে নিচ্ছে কি একটা ক্লাস নাম্বার নিচ্ছে, একটা মার্ক নিচ্ছে। এখন কিন্তু আপনি কিন্তু দেখেই বুঝতে পারতেছেন এই যে এখানে এসে এই কোডে যাওয়া লাগতেছে না, এখানে একেবারে ইমপ্লিমেন্টেশনে যাওয়া লাগতেছে না, এখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে এটাকে একটি রিপোর্ট ক্লাস, সে রিপোর্ট জেনারেট করবে, সে কি নিবে? ক্লাস নাম্বার নিবে এবং মার্ক নিবে। নিলে কিন্তু সে কি করতে পারবে? আমাকে রিপোর্টটা জেনারেট করে দিবে। তাহলে কি আমাকে ইমপ্লিমেন্টেশন যেতে হচ্ছে? যেতে হচ্ছে না, আমি কিন্তু মেথড এবং ক্লাসটা দেখে কিন্তু বুঝতে পারতেছি, তাই না? জি ভাই। হুম, তাহলে তাহলে আমরা যখন আমরা ইন ফিউচার যখন প্রফেশনাল কোড করব, এগুলা জিনিসটার নাম রাখবো, যে মেথড নেম, ভেরিয়েবল নেম, ক্লাস নেম, মানে এটা শুড বি কি হতে হবে? আমার বিজনেসের রিলেভেন্ট হইতে হবে, এবং আমি মিনিংফুল নাম লিখবো। এখানে জিনিসটা হচ্ছে যে আমার কোডগুলা হবে কবিতার মতো বা উপন্যাসের মতো, যাতে কি একজন পড়ে আমাকে কাউকে বলে দিতে হবে না যে এখানে তুমি কি লিখছো। সে পড়েই বুঝতে পারবে যে এখানে এই ডেভেলপারটা এই লজিকটা লিখছে, বিজনেসটা এইটা। হ্যাঁ, সে পড়েই বুঝতে পারবে। হ্যাঁ, আমাকে আবার কমেন্টও করতে হবে না। আগে কি কালে কি হইতো, মানুষ কমেন্ট করতো, যেভাবে প্রত্যেকটা লাইনে লাইনে কমেন্ট করতো। হ্যাঁ, যে দিস ইজ এ, কি বলতো, দিস লাইন ইউজ টু, মানে টেক ইনপুট ফ্রম দা
ইউজার, ঠিক আছে, এরকম লিখে দিতে। কিন্তু না, আমি কোডটা এমন ভাবে লিখবো যে মানুষজন দেখলেই বুঝতে পারবো যে এটা হচ্ছে যে এই কারণের জন্য ইউজ হচ্ছে। এখন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা রিকমেন্ড করে যে তোমার কোডগুলা তুমি কমেন্ট না লিখে এমন ভাবে লেখো যাতে তোমার কোডেই বুঝাবে যে তুমি কি কাজ করতেছো। ওকে, তো যেটা আমি বললাম যে আমাদের এখানে অ্যাট ফার্স্ট কি করতে হবে, সবসময় ভ্যালিডেশন রাখতে হবে। হ্যাঁ, ভ্যালিডেশন রাখার পরেই আমরা এটাকে ইয়ে করব, কাজ করব। ওকে, আর আরেকটা হচ্ছে যে আমরা ক্লাস নেম, ভেরিয়েবল নেম, মেথড নেম গুলা আমার বিজনেসের রিলেটেড করে রাখবো যাতে আমার কোডগুলা কি হয়, সেলফ এক্সপ্লানেটরি হয়। ওকে, এরপরে হচ্ছে যে এটা তো গেল। এখন আমি একটা জিনিস এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা শিখবো, সেজন্যই তো আমরা এটা ইয়ে করতেছি, এইগুলো আছে। তো আমরা যেটা বললাম যে আমাদের কাছে মনে হচ্ছে না, যেটা ইমরানও বলছে যে ভাই এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো হয় নাই মনে হচ্ছে। হ্যাঁ, তো কেউ একজন বলছিলেন যে ভাইয়া আমরা কি করতে পারি, একটা মেইন ক্লাস করতে পারি, তাই না? তো আমি করি যে পাবলিক, হ্যাঁ, এটা দিলাম যে ক্লাস, বেস ক্লাস দিলাম, হ্যাঁ, বেস ক্লাস দিলাম। এখন এখানে বললো যে এটা মনে হয় কি বলছিলেন, তানভীর বলছিলেন তাই না, যে ভাই এখানে একটা ইয়ে থাকবে। হুম, আমি দিলাম যে একটা নেম থাকলো ক্লাসের। ওকে, আর একটা বললো যে ভাই এখানে একটা মেথড থাকবে যেটা অন্যান্য ক্লাস ইয়ে করবে, ওভাররাইড করবে। তো আমি এটা এখানে আসলে মেন, যেহেতু আমার বেস ক্লাস, এটা তো একটা জেনেরিক ক্লাস হবে, আমি এখানে কোনো ইমপ্লিমেন্টেশন না রেখে আমি ইয়ে করতে পারি যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, এখানে একটা রাখতে পারি যে জেনারেট, জিইএনই, জেনারেট রিপোর্ট। জেনারেট রিপোর্ট সে কি নিবে আমার কাছ থেকে, ইন্টিজার ক্লাস নাম্বার আর ইন্টিজার মার্ক নিবে। ওকে, এটা নিবে, এটা পাবে, এটা পাবলিক দিলেই হচ্ছে। এটা কি হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট দা মডিফায়ার, আচ্ছা এটা তো বন্ধ করছি। তো আচ্ছা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মনে হয় এটা ইয়ে হবে, আচ্ছা ভয়েড, হ্যাঁ, ভাই বেস ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট হবে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, পাবলিক, হ্যাঁ গুড, কে বলছেন, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ, এটা কি হচ্ছে, উম, আচ্ছা, ভাই অ্যাবস্ট্রাক্টটা আগে হবে। আচ্ছা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানে আমি দুইটা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করছি, হ্যাঁ, প্রোটেক্টেড। আমরা জানি আমাদের তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে, প্রাইভেট, পাবলিক, আর কি প্রোটেক্টেড। হ্যাঁ, এগুলো জানি আমরা অ্যাক্সেস মডিফায়ার। এই অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আমরা কি করতে পারতেছি, আমার ক্লাসের যে বিভিন্ন প্রপার্টি এবং মেথড আছে সেটার অ্যাক্সেসটা আমি কি করতে পারতেছি, রেস্ট্রিক্ট করতে পারতেছি। হুইচ ইজ ওয়ান অফ দা, এটা ইয়া করে যে এটা একটা অবজেক্ট প্রোগ্রামিং একটা প্রিন্সিপালকে কভার করে, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন, তাই না? যে অবজেক্ট প্রোগ্রামিং মানে কি, আমার প্রত্যেকটা জিনিসকে আমি এক একটা অবজেক্ট হিসেবে চিন্তা করব। সে অবজেক্টের কি থাকবে, কিছু অ্যাট্রিবিউট থাকবে এবং কিছু বিহেভিয়ার থাকবে। অ্যাট্রিবিউট মিন্স হচ্ছে সাপোজ হাইট, কালার। আমি যদি একটা হিউম্যান, যদি একটা অবজেক্ট হয়, তার অ্যাট্রিবিউট কি, হাইট, কালার, তাই না? আর বিহেভিয়ার কি বলেন তো?
একটা মানুষের বিহেভিয়ার কি হইতে পারে? সাপোজ মেক সাউন্ড, হ্যাঁ, ইট, স্লিপ, ওয়াকিং। হ্যাঁ তাই না, ওয়ার্কিং, এরকম হচ্ছে, এগুলো হচ্ছে বিহেভিয়ার। দ্যাট মিনস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো এটাই বলে যে একটা অবজেক্ট হচ্ছে কি, সেই অবজেক্ট তার কি থাকবে, কিছু অ্যাট্রিবিউট থাকবে আর কিছু বিহেভিয়ার থাকবে, হ্যাঁ। আর ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ফিচার হচ্ছে এনক্যাপসুলেশন, যেটা হচ্ছে যে তুমি তোমার অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ারকে আউটসাইড ওয়ার্ল্ড থেকে কি করবা, অ্যাক্সিসটা রেস্ট্রিক্ট করবা, যাতে তোমার মানে ইলিগাল কেউ, মানে কেউ তোমাকে অ্যাক্সেস করতে না পারে। হুম, এটা কি কি কারণে? সাপোজ আমি যদি এই প্রোটেক্টেড দিছি, এটা দ্বারা আমি মিন করতেছি, হ্যাঁ, কেউ এই ক্লাসটা ইউজ করতে পারবে না। এটাকে দেখেন, আমি যদি এখানে যদি দিই যে বার বেস ক্লাস, আচ্ছা এখানে আমি এখান থেকে অ্যাবস্ট্রাক্টটা উঠাই দিই, এটা উঠাই দিই, এটা উঠাই দিই, হ্যাঁ, বেস ক্লাস ইকুয়াল নিউ বেস ক্লাস, আমি কি এখানে নেমটা পাবো? আমি কি নেমটা পাচ্ছি দেখেন তো? হুম, নেম না ভাই, কেন পাচ্ছি না বলেন তো? প্রটেক্টেড ভাই। প্রোটেক্টেড মিন্স কি? প্রোটেক্টেড মিন্স হচ্ছে, হ্যাঁ বলেন। শুধুমাত্র ওই ক্লাস আর হচ্ছে ইনহেরিটেড, যেগুলা ইনহেরিটেড মানে হ্যাঁ, চাইল্ড ক্লাসগুলা পায় আর কি। হুম, দ্যাট মিন্স হচ্ছে আমি এখানে এটা একটা অ্যাক্সিস মডিফিকেশন দিয়ে আমি কিন্তু একটা কন্ট্রোলটার ইয়ে করতেছি, হ্যাঁ, ওর ও এই প্রপার্টিটা অ্যাক্সেস করার কন্ট্রোলটা আমি ইয়ে করতেছি, ডিফাইন করে দিচ্ছি কারা এই প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারবে। সবাই পারবে না, যারা এই বেস ক্লাসটাকে কি করবে, ইনহেরিট করবে, তারাই খালি এই প্রপার্টিটা পাবে, অন্য কেউ পাবে না। হুম, তো এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারের কাজ। অ্যাক্সেস মডিফায়ার আসলে কি কাজ করে, ওই যে এনক্যাপসুলেশনের কাজটা করে, যে তোমার ওই যে বলে না যে ডাটা এবং প্রপার্টি একসাথে হয়ে একটা ক্যাপসুল হয়ে যাবে, জিনিসটা এরকম না বলে। আমরা যদি যাই, আপনাদের বোরিং লাগলে একটু বলিয়েন, হ্যাঁ, কারো কি বোরিং লাগতেছে? জি না ভাইয়া। না ভাই, এই ইমরান বলতেছে যে, ইমরান তো কবে যে ভাইয়ারা বোরিং বললে তো ভাইয়া তো পরে রাগ করবে। না ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, সো আশা করি আপনারা ইয়ে করতেছেন। আমি যদি এবার যাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হ্যাঁ, আপনারা একটু লাস্ট পর্যন্ত থাকেন, হ্যাঁ। আমি জাস্ট একটু অন্যরকম ভাবে ট্রাই করতেছি, যাতে হ্যান্ডস অন দিয়ে জাস্ট আমরা আহ, শুরুতে যে ইয়েটা ছিল, হ্যাঁ, ওটা থেকে মানে আমরা আগে দেখতেছিলাম যে আমাদের বর্তমান কন্ডিশনটা কি, সেটা একটু ফিল করার আমি একটু ইয়েটা দিছি, স্কোপটা চাইছিলাম যে আমরা বর্তমানে কি অবস্থায় আছি। হ্যাঁ, এখন আপনাকে আমি যতক্ষণ দেখাবো আপনি রিলেট করতে পারবেন, ভালো করে এটা বুঝতে পারবেন, হ্যাঁ, যারা মেইনলি যারা করছেন। তো এখানে হচ্ছে কি এনক্যাপসুলেশন বলতেছে কি, এই যে দেখেন, এনক্যাপসুলেশন বলছে এনক্যাপসুলেশন ইজ ডিফাইন্ড এট ওয়ার্পিং আপ ডাটা আন্ডার এ সিঙ্গল ইউনিট, হ্যাঁ, in the mechanism that binds together code and data it manipulates. In encapsulation, the variables or data of a class hidden from any other class and can be accessed only through any member function of their class in which they are declared. As in the encapsulation, the data is in a class, in a hidden from other class. So it is known as data hiding. Okay. So এখানে ডাটা বলতে আসলে কি বোঝাচ্ছে? ডাটা বলতে বোঝাচ্ছে হচ্ছে যে এই যে নেমটা, হ্যাঁ, এটা হচ্ছে ডাটা মানে অ্যাট্রিবিউট। এখানেও একটা ইয়ে আছে যে আমি যে এখানে প্রোটেক্টেড ইউজ করছি, ইজ ইট এ ভ্যালিড মানে অ্যাক্সেস মডিফায়ার এই মেথডের জন্য? মেবি না, ঠিক আছে। আমি তো এটা করতে পারি যে তুমি যদি আমার বেস ক্লাসটাকে ইউজ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা নাম দিতে হবে, এবং সেই নামটা আমার বেস ক্লাসে আমি অ্যাসাইন করে দিবে এবং তুমি ইউজ করতে পারবা। আমি তো এইভাবে করতে পারি না, যে তখন আমি কি করে দিব, এটাকে প্রাইভেট করে দিব। এবং আমি যদি একটা বেস ক্লাসে যদি একটা একটা কনস্ট্রাকশন লিখি,
পাবলিক বেস ক্লাস আচ্ছা ওকে আমাকে অ্যাক্সেস করতে দিবে না দিচ্ছে তো বলছো আচ্ছা এখন আমি লিখলাম যে কি স্ট্রিং নেম তাহলে হচ্ছে নেম ইকুয়াল নেম এখন হচ্ছে কি আমি কিন্তু এখানে কি করে দিছি একটা রেস্ট্রিকশন অ্যাড করে দিছি যে আমার নেম মেথডটা কি থাকবে প্রাইভেট আমার এই ক্লাসের বাইরে কেউ তাকে অ্যাক্সেস করতে পারবে না তুমি যদি একে অ্যাক্সেস করতে চাও এবং আমাকে যদি কেউ ইনভাইট করতে চাও ভালো কথা তাহলে কি করতে হবে তুমি ইনভাইট করতে যদি চাও তাহলে আমার এই মেথডটাকে কি করতে হবে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে হুম এবং তুমি যখন তোমার অবজেক্টটা ক্রিয়েট করতে চাইবা তখন কিন্তু আমাকে কিন্তু কি কি করতে হবে তোমার নামটা কিন্তু দিতে হবে তা নাহলে কিন্তু আপনি অবজেক্টটা ক্রিয়েট করতে পারবেন না একটু কি ধরতে পারছেন কোনো প্রবলেম আছে ভাইয়া এই যে আমি যে এখানে কিন্তু এনক্যাপসুলেট করছি যে আমার যে ডাটাটা আছে আমি ডিরেক্ট অ্যাক্সেস করা থেকে এটা কি করছি রেস্ট্রিক্ট করছি রাদার আমি ওকে কাছে চাইছি যে তুমি আমাকে তোমার এই নেম ভেরিয়েবলটাকে ডিরেক্ট অ্যাক্সেস করতে হ্যাঁ অ্যাক্সেস করতে পারবা না তুমি যদি অ্যাক্সেস করতে চাও তুমি তুমি যখন তোমার কনস্ট্রাক্টরে যে ভ্যালুটা পাঠাবা আমাকেও পাঠাই দিবা সেটা তার আমি সেটা অ্যাসাইন করে দিব যে আর তুমি যেহেতু আমাকে ইনহেরিট করতেছো তুমি সেটা পেয়ে যাবা ওকে আরেকটা ইয়ে হচ্ছে যে আমি কনস্ট্রাক্টর থ্রোতে না করে আমি একটা মেথড দিয়ে দিলাম সেট মেথড গেট মেথড বলে না নাম শুনছেন না যে ডিরেক্ট অ্যাক্সেস না করে কি করবা ডাইরেক্ট ইয়ে করবা এই যে গেটা সেটার এটাই তো সংক্ষেপে এটা আছে গেটা সেটার আছে হ্যাঁ এই যে এখানে যদি আমি এটা ইয়ে না করে এই যে আমি যদি এটা না করে এইটা যদি ইয়ে করে এটা এটা পাবলিক করে দিলাম সমস্যা নাই এটা পাবলিক ঠিক আছে পুরোটা একেবারে ইয়ে না করে দিয়ে প্রাইভেট সেট করে দিলাম হ্যাঁ এখন দেখেন আমি ওভাবে এটা পাবলিকে রাখছি ওকে তাহলে আমার ইয়েটা আমি যদি এখন ইয়ে করি এই যে বার ও বি জে ইকুয়াল নিউ বেস ক্লাস ওকে হ্যাঁ নেম নেমটা আমি ওকে এখন সে কি বলতেছে আচ্ছা ওবিজে টু লেখি এখানে ওবিজে একটা আছে হ্যাঁ এখন সেখানে কি বলতেছে আচ্ছা অ্যাবস্ট্রাক্ট ও বলতেছে আর কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো তুমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না এটা তো আমরা জানি তাই না অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি করা যায় না অবজেক্ট ক্রিয়েট করা যায় না এটা কি আমরা জানি ভাইরা হ্যালো জি ভাইয়া। হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি করা যায় না অবজেক্ট ক্রিয়েট করা যায় না অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যে ইনহেরিট করবে তার অবজেক্ট ক্রিয়েট করা যায় হ্যাঁ এখন দেখেন ও কি বলছে যে cannot be used in this context because set accessor is inaccessible তাই না সেট অ্যাক্সেসর কি বলছি এই সেট মেথডটাকে আমি বলে দিছি কি ও প্রাইভেটলি সেট হবে এই বেস ক্লাস থেকেই সেট হইতে হবে বা আদার সাইড কেউ কি করতে পারবে না ওকে সেট করতে পারবে না ওকে ইউজ করতে পারবে কিন্তু কি করতে পারবে না সেট করতে পারবে না হুম তাহলে কি আমি অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আমি এটা রেস্ট্রিক্ট করে দিছি না যে তুমি সেট করতে হলে আমাকে বেস ক্লাসে ডাটা দিতে হবে অন্য কেউ কি করতে পারবে না সেট করতে পারবে না এই যে আমি দেখেন আমি যেটা বলছি যে এখানে আমি রেস্ট্রিক্ট করে দিয়েছি যে তুমি নেম ক্লাসটা ইউজ করতে পারবা নো প্রবলেম নেম নেম মেথডটা হ্যাঁ কিন্তু তোমাকে সেটা কি করতে হবে সেট করতে হলে কোথা থেকে সেট করতে হবে এটা থেকে বেস ক্লাস থেকে এখন যে তানভীর যে বলছিলেন যে ভাইয়া হ্যাঁ আমরা তো ইয়ে করতে পারি প্রত্যেকটা ক্লাস যে আমি এটা করলাম যে ক্লাস 1 সে এক্সটেন্ড করলো বেস ক্লাসকে এবং হ্যাঁ এখন সে বেস ক্লাস বলবে যে তুমি আমার তুমি তো আমাকে ইউজ করছো তাহলে তো তোমার সাথে তো আমার একটা কি আছে একটা কন্টাক্ট আছে যে কন্টাক্টটা হচ্ছে কি তুমি আমার জেনারেট রিপোর্ট এটা কি করবা ইমপ্লিমেন্ট করবা তাই না
তাই না? আমি যে এটাই তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে যে তার কাছেও কিছু মেথড কন্ট্রি মেথড থাকবে আর কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো তার চাইল্ড ক্লাস কি করবে, ইমপ্লিমেন্ট করতে বাধ্য, তা না হলে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি করতে পারবে না, ইউজ করতে পারবে না। ওকে, আমি দিলাম। এখন আমি কিন্তু কি করতে পারতেছি, ইমপ্লিমেন্ট করতে পারতেছি, কিন্তু তারপরেও সে ইরোর দিচ্ছে। হ্যাঁ, কেন ইরোর দিচ্ছে? সে বলতেছে there is no argument that given corresponding to required parameter name। হ্যাঁ, এখন সে চাচ্ছে যে আমি তো বলে দিছি তুমি যদি বেস ক্লাসটাকে যদি ইয়ে করতে চাও, ইউজ করতে চাও, তাহলে ওর বেস ক্লাসের কনস্ট্রাক্টর কি করতে হবে, একটা প্যারামিটার পাঠাইতে হবে, ক্লাসের নেমটা পাঠাইতে হবে। তাহলে দ্যাট মিন্স আমাকে এখানে কি করতে হবে, পাবলিক ক্লাস 1, তাহলে হচ্ছে স্ট্রিং নেম, এবং সেটা আমি বেস নেমে যদি যখন পাঠাই দিব তখন আমি এটা কি করতে পারবো, ইয়ে করতেছি, তাই না? এখন কি রোধ দেখাচ্ছে ভাইরা? না, দেখাচ্ছে না। তো এই এই দিয়ে আমি বুঝতে পারতেছি কি, আমি কিন্তু চাইলে ডেভেলপারকে কি করতে পারি, ফোর্স করতে পারি আমার ইচ্ছা অনুযায়ী ডেটা দিতে। আপনারা যেমন দেখেন যখন ডিএলএল কোনো লাইব্রেরি ফ্রেমওয়ার্কে কোড ইউজ করেন ডটনেটের, ও আমাদেরকে ফোর্স করে না যে আমার এটা ক্লাসকে করতে হলে তুমি এই টাইপের মেথড ইয়ে করতে হবে, ভ্যালু দিতে হবে, বা আমার এই ক্লাসে স্কুলের কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসাবে এই প্যারামিটারগুলো দিতে হবে। এরকম দেখছেন আপনারা? দ্যাট মিন্স আমাদের যে এই যে অ্যাক্সেস মডিফায়ার বা আমরা যেভাবে ডিজাইন করছি, এগুলো হচ্ছে সাপোজ আপনি কোনো একটা লাইব্রেরি বানাবেন বা কোনো একটা ফ্রেমওয়ার্ক বানাবেন, এবং আপনার ফ্রেমওয়ার্কটা যখন অন্য কোনো ডেভেলপার ইউজ করবেন, আপনার তো ফ্রেমওয়ার্কটাকে চালাইতে গেলে কিছু ডেটা লাগবে। এখন আপনি যদি একটা ডেভেলপারকে ফ্লেক্সিবিলিটি দেন যে তুমি ওই ডেটাটা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু এমনভাবে কোডটা করে রাখছেন, কিন্তু আপনার ভিতরের কোডে ইমপ্লিমেন্টেশনে আপনার অ্যাকচুয়ালি ওই ডেটাটা প্রয়োজন। হ্যাঁ, তাহলে কি ইয়ে হবে, আপনার কোড ব্রেক করবে না? কোড কি ব্রেক করবে ডেভেলপার যদি না দেয়? জি ভাই। আচ্ছা, তাহলে যে আমি কিন্তু এটা এইভাবে ইয়ে করতে পারতেছি না, যে আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। ওকে, আমার এখানে একটা নেম প্রপার্টি আছে, যেটা আমি বলে দিচ্ছি যে আমার আউটসাইড অফ দিস বেস ক্লাস এই নেম মেথডটা কি হতে পারবে না, কেউ অ্যাসাইন করতে পারবে না। হ্যাঁ, অ্যাসাইনটা করবে কি আমার বেস ক্লাসে কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টর যদি তুমি ইয়ে করতেছো, অ্যাড করতেছো, দ্যাট মিনস আমাকে যদি কেউ বেস ক্লাসটা ইউজ করে, ইনহেরিট করে, তাহলে সে আমার জেনারেট রিপোর্ট মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং এটা সেম টাইম আমার এই বেস ক্লাস কনস্ট্রাক্টরে কি করতে হবে, একটা ভ্যালু পাঠাইতে হবে যেটা আমি চাচ্ছি। তা না হলে তুমি আমার বেস ক্লাসটা ইউজ করতে পারবা না। আপনি কিন্তু সাপোজ এরকম করে একটা ফ্রেমওয়ার্ক বানায়া ডিলেল করে দেন, কোনো একটা যদি কেউ ইউজ করে, সে কিন্তু বাধ্য। ওই যে অনেক সময় আমরা তো নুগেট প্যাকেজ ইউজ করি না ভাইরা? হুম, আপনি সাপোজ ইন ফিউচার বড় হবেন যখন, তখন একটা নুগেট, আপনি একটা কমন প্রবলেম দেখতেছেন, এরকম প্রবলেম সবাই রিপিটিটিভ তো হোক না, আমি এটা কি করি, একটা কোড করে এটা নুগেট প্যাকেজ বানাই দিই, সবাই ইউজ করবে। কিন্তু আপনার তো ওই কোডের ভিতরে কাজ করার জন্য ডেটা লাগবে, তখন আপনি এভাবে ডেভেলপারকে ফোর্স করতে পারবেন যে তুমি আমার এই মেথডটাকে ইউজ করতে হইলে আমাকে এটা ডেটা দিতে হবে, ডেটা যদি না দাও তাহলে তুমি আমারটা ইউজ করতে পারবা না। ডেভেলপারকে আপনি ফোর্স করতে পারতেছেন। ওকে, এটা একটা জিনিস। জিনিসটা হচ্ছে এখানে আমরা কি করছি, যেটা আমি বলছিলাম যে এনক্যাপসুলেট করছি, আমার ডেটাটাকে আমি আউটসাইড ওয়াল থেকে ইনঅ্যাক্সেসিবল করে দিছি, এবং এই সেটটা করবে কে, আমার ইনার ক্লাস বেস ক্লাস নিজেই। তাহলে কেন হচ্ছে, আমার যদি ইয়ে থাকতো, হ্যাঁ, আমার যদি এই যে এখন তো যেটা আছে, হ্যাঁ, আমি যদি এখন এখানে এসে আমি যদি এখানে এসে ইয়ে করি, আমি যদি এখানে এসে সাপোজ ধরেন বার ও বিজে যে নিউ, আমার একটু সময় বেশি লাগবে, হ্যাঁ, আপনাদের সমস্যা আছে ভাইরা? ক্লাস 1 না ভাইয়া, সমস্যা নেই। এটা পাঠাই দিই, এবং সাপোজ আমি দিলাম ওবিজে ডট হচ্ছে এটা জেনারেট
এই যেটা প্রোটেক্টেড দিছে, প্রোটেক্টেড হলে তো সে আউটসাইড থেকে পাবে না, এটা আমি ইয়া করে দিই, এটা পাবলিক করে দিই, প্রোটেক্টেড হলেই আছে। হ্যাঁ, এই যে এখানে আশা করি আমি পাবো। হ্যাঁ, অভিজে জট জেনারেট রিপোর্ট, হ্যাঁ দিলাম। আর আমি এখানে দিলাম হুম আমি এখানে এখন দিলাম যে কনসোল ডট রাইট লাইন ডট, হ্যাঁ, যে 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 আই এম ক্লাস নাম্বার, ওকে, এটা দিলাম। ওকে, এখন দেখেন জেনারেট রিপোর্ট, সে কি করতেছে, সে আছে দুটা বেলুজ আছে, এটা দিয়ে দিলাম, সাপোজ ও কানতেছে দেখে বেলুটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি রান দিলাম, কই আসতেছে, এখন আমি সাপোজ আমার ওই উপরের বেলু দুটা দিতে হবে, দিয়ে দিলাম। এখন দেখেন আই এম ক্লাস 1 দিলাম। হুম আই এম ক্লাস 1 দিলাম। আচ্ছা, 1 করতে পাইছে, ওখান থেকে পাইছে। হ্যাঁ, ওখান থেকে পাইছে। ক্লাস নেম যদি দিই, আচ্ছা আমি এখানে নেম না নাম্বার না দিয়ে যদি নেম দিই, হ্যাঁ নেম পাবো না। এই নেমটা তাহলে কোত্থেকে আসতে পারে? এই নেমটা এই যে বেস ক্লাস থেকে আসছে। দ্যাট মিনস আমি এখানে কি করছি, ইনহেরিটেন্স করছি না? কি করছি এখানে, ইনহেরিটেন্স। তাহলে কিন্তু আমি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তিনটা কাজ কিন্তু করে ফেলছি, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ভাইরা আপনারা যখন কোডটা লিখবেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালকে ফলো করে কোড লিখবেন, কিন্তু আমরা সেটা লিখি নাই। কিন্তু এখন আমি দেখাচ্ছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনারা কিভাবে করতে পারেন। যে একটা ছিল যে এনক্যাপসুলেশন, যে তোমার নিজেদের কোড, তোমার ডেটা, দ্যাট মিনস হচ্ছে তোমার অ্যাট্রিবিউট বা প্রপার্টি গুলো, হ্যাঁ ক্লাস প্রপার্টি গুলো কি থাকবে, আউটসাইড ওয়াল থেকে ইনঅ্যাক্সেসিবল থাকবে। তারা সেটা ইউজ করবে কিভাবে, থ্রো ইউর বিহেভিয়ার। জেনারেট রিপোর্ট এটা তো অ্যাবস্ট্রাক্ট, কিন্তু আপনি যদি সাপোজ একটা কনক্রিট মেথড লিখতে পারতেন, ওখানে সে ইয়ে করতে পারবেন। আর যদি এটা না চান যে না বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে, গেট করতে পারবে, কিন্তু সেটটা আমার এখানে করবে, তাহলে কি সুবিধাটা হইতো হবে আমি আপনাকে দেখাই যে ডাটা করাপশনটা আপনি কিভাবে বন্ধ করবেন। হ্যাঁ, এইবার যদি এখানে 1 1 দিই, আই এম ক্লাস, এটা কি হইলো? হ্যাঁ, বা এটা কি হইলো? কারণ এটা কেন হচ্ছে, আমি এখানে কি দিছি, ইমটি স্ট্রিং পাঠাচ্ছি। হ্যাঁ, ইমটি স্ট্রিং পাঠাচ্ছি, কিন্তু আমি যদি এখানে একটা ভ্যালিডেশন অ্যাড করে দিই, যে ইফ স্ট্রিং ইজ নাল অর এমটি যদি হয়, থ্রো এক্সেপশন। হ্যাঁ, এক্সেপশনটা কি করবা, থ্রো করবা। তাহলে এবার যদি রান করে দেখি তো কি হয়, 1 1 দিলাম এমনি আগেরই, এটার জন্য এক্সেপশন খাইছি না? কেন, ভ্যালু ক্যান নট বি নাল। তাহলে কি, এই যে ওই যে এনক্যাপসুলেশন বলছিল যে তুমি কি করবা, তোমার এই যে এখানে লেখছিল না যে the variables of data are hidden from another class and can be accessed by through any member function of their class which is they are declared as an inclusion data is hidden from another class is also known on data hiding। তা হাইডিং থাকলে কি সুবিধা হচ্ছে, আমি যেটা বলছি যে আপনার ডাটা, যে ওয়ার্পিং অফ এ ডাটা আন্ডার এ সিঙ্গেল ইউনিট, হ্যাঁ ভেরিয়েবলস বা ডাটা এটা ক্লাসের ভিতরে সিঙ্গেল ইউনিট হিসেবে থাকবে। তাহলে এখানে সুবিধা হচ্ছে কি, এই যে আপনাকে একজন করাপ্ট ডাটা দিতেছিল, হ্যাঁ আপনি এখন কি করতে পারতেছেন, সেটা রেস্ট্রিক্ট করতে পারতেছেন। ওই যে আপনি যদি একটা ফ্রেমওয়ার্ক বানান, হ্যাঁ, এবং ফ্রেমওয়ার্কের ভিতরে ওই কোনো একটা ভ্যালু যদি লাগে সেটা অ্যাসাইন করার দায়িত্ব ওখানে নিয়ে নেন, তাহলে হচ্ছে আপনি ওখানে কিন্তু ভ্যালিডেশনটা রাখতে পারবেন যে তুমি আমাকে যেন তেন ভ্যালু দিলে আমি নিব না, আমাকে এই টাইপের ভ্যালু দিতে হবে, কারণ আপনি এখানে বলে দিছে আমাকে স্ট্রিং দিতে হবে। হ্যাঁ,
কিন্তু স্ট্রিং তো এমটি স্ট্রিং তো একটা স্ট্রিং, তাই না? স্ট্রিং না? কিন্তু আপনি আপনি ভ্যালিডেশনে বলে দিচ্ছেন যে না, তুমি এমটি স্ট্রিং বা হোয়াইট স্পেস দিলে আমি নিব না। হ্যাঁ, তাহলে কিন্তু ডেভেলপারকে কিন্তু আরেকবার ফোর্স করলেন যে তুমি আমাকে ডেটা পাঠাও। পাঠাইছো, ভালো কথা, কিন্তু তুমি আমাকে ইররিলেভেন্ট ডেটা পাঠাইতে পারবে না। আমার রিকোয়ার্ড ডেটা, যেটা আমি অ্যাকসেপ্টেড ডেটা, হ্যাঁ, সেটা তুমি আমাকে পাঠাতে হবে, তা নাহলে তুমি আমার কোডটা ইউজ করতে পারবে না। তাহলে কি আমরা এটা কি এনফোর্স করতে পারতেছি না ডেভেলপারদেরকে? কিন্তু যদি এখানে প্রাইভেট সেট না করে যদি পাবলিক সেট করে দিতাম, তাহলে তো ও এইখান থেকে এইখানে বসে যা ইচ্ছা তা ইনসার্ট করে দিত, আমার হাতে কোনো কন্ট্রোল থাকতো? কোনো কন্ট্রোল থাকতো না। এটা হচ্ছে যে এনক্রিপশনের একটা বিউটি, যেটা হচ্ছে যে আমার আমি আমার ডেটার যে সিকিউরিটি, সেটা আমি নিজে এনশিওর করতে পারতেছি, হ্যাঁ, আমার নিজের ভিতরে রেখে। হ্যাঁ, আমি তাকে আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করার জন্য মেকানিজম দিব, কিন্তু সেখানে মেকানিজমের কন্ট্রোলটা আমার হাতে থাকবে, কারণ আমি ওখানে কিছু ভ্যালিডেশন লিখবো, কিছু লজিক লিখবো, যেটা আমার হচ্ছে যে ডেভেলপার চাইলেও কি করতে পারবো না, অল্টার করতে পারবো না, কারণ আমি তো এই একটু কোড কি করে ফেলবো, নুকেট প্যাকেজ করে দিয়ে দিতে পারি, তাই না? তাহলে কি যেটা ফ্রেমওয়ার্ক মতো কাজ করবে না? সাপোজ একটু কোডটা যদি হয় রিপোর্ট জেনারেশন টাইপের কোনো একটা, আপনি একটা নুগেট প্যাকেজ বানাইছেন যেটা রিপোর্ট জেনারেশনকে খুব হেল্প করে, হ্যাঁ, যে খুব সহজে যে কোনো ফরম্যাটের পিডিএফ, সিএসভি, এক্সেল, এই ফরম্যাটের রিপোর্টগুলো সুন্দর করে বানিয়ে দিতে পারবে। আপনি ডেটা দিয়ে দিবেন, বানায় ও সুন্দর করে বানিয়ে দিয়ে ডাউনলোড করে দিবে। এরকম যদি একটা নুগেট প্যাকেজ বানান, তখন কিন্তু আপনাকে এরকমভাবে চিন্তা করতে হবে যে কোন কোন ডেটা আমার রিকোয়ার্ড, এবং ডেভেলপারকে আমাকে এনফোর্স করতে হবে ডেটাগুলো দেওয়ার জন্য, এবং ডেভেলপার কি ভ্যালিড ডেটা দিছে কিনা সেটাকে আমাকে কি করতে হবে, ভ্যালিডেট করতে হবে আমার ইউজ করার আগে। হ্যাঁ, ও যদি আমাকে ভ্যালিড ডেটা দেয় তাহলে আমি কাজ করব, যদি না দেয় তাহলে আমি কাজ করব না। ওকে, এখন হচ্ছে এটা এনক্যাপসুলেশন গেল। এরপর হচ্ছে যে আমি আরেকটা ইয়ে করছি যে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে কি হচ্ছে, এখানে দেখেন, এখানে কোনো কি ইমপ্লিমেন্টেশন আছে ভাইরা? জেনারেট রিপোর্ট, এখানে কোনো ইমপ্লিমেন্টেশন আছে? নাই কিন্তু। কিন্তু এই যে ইয়ার যেটা লিখছিল, কি বলে, ইমরান যেটা লিখছিল, এখানে কি আছে, ইমপ্লিমেন্টেশন আছে না? ইমপ্লিমেন্টেশন আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা ইমপ্লিমেন্টেশন আছে। তাহলে অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে কি, আমরা যদি এখানে যাই, এনক্রিপশন হচ্ছে ডাটা হাইডিং, হ্যাঁ, আর এনক্রিপশন ইয়ে হচ্ছে অ্যাবস্ট্রাকশন হচ্ছে ইনফরমেশন হাইডিং। হ্যাঁ, ডাটা অ্যাবস্ট্রাকশন ইজ অ্যান ওয়ান অফ দ্য এসেনশিয়াল ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য প্রোগ্রাম। ডাটা অ্যাবস্ট্রাকশন refers to providing essential information about the data to the outside world, hiding background details or implementation। হ্যাঁ, আপনি ইমপ্লিমেন্টেশনটা কার কাছ থেকে হাইড করবেন? ডেভেলপারদের কাছ থেকে, আউটসাইড ওয়ার্ল্ডের কাছ থেকে। হ্যাঁ, এই যে আমরা সবসময় বলি, বা আমাদের ক্লাসে আমি বলছিলাম, এই যে এখানে যে সাপোজ আমরা সময় বলি যে ও একটা কি দিয়ে দিয়েছে, মোবাইলের একটা ইন্টারফেস দিয়ে দিয়েছে, যে তুমি এখান দিয়ে যদি ইয়া কি বলে হেডফোনের ইনসার্ট করো, তাহলে তুমি গান গান শুনতে পারবা, বা অডিও শুনতে পারবা, ভিডিও অডিও শুনতে পারবা। আর এখানে যেটা আছে, এটা যদি দিয়ে দিছো, এটা যদি যদি তুমি চার্জারের ঢুকাও, তাহলে তুমি চার্জ হবে। আর এখান দিয়ে একটা দিয়ে দিয়েছে যে এখান দিয়ে তোমার কথা বের হবে। হ্যাঁ, সে এখানে কোনো ইনপুট দেয় না, কিন্তু ইন্টারফেস দিয়েছে যে এখান দিয়ে সাউন্ড বের হবে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। কিন্তু এই ভিতরে কি মেকানিজম হচ্ছে, আমি এটা ইনসার্ট দিয়ে করলে, কোনো একটা চার্জার লাগাই দিলে কিভাবে চার্জ হচ্ছে, এটা কি আমি দেখতে পাচ্ছি ভাইরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যে দ্যাট মিনস হচ্ছে আমি আমার ইমপ্লিমেন্টেশনটাকে কি কি করতেছি, হাইড করতেছি। হাইড করলে কি সুবিধা হচ্ছে, হাইড করলে সুবিধাটা হচ্ছে এই যে ইমরান যে কোডগুলো লিখছে বারবার, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন যদি হাইট থাকতো, তাহলে তো ইমরান আর এখানে এসে বারবার লিখতে পারতো না, পারতো? বলেন তো। আমার রিকোয়ারমেন্ট বাড়তেছে, ইমরান এসে কি করতেছে, খালি এখানে কোড লিখতেছে, এখানে এসে কোড লিখতেছে, রিকোয়ারমেন্ট বাড়তেছে, কোড লিখতেছে। যদি এখন 8 পর্যন্ত আছে, যদি বলে 9-10, এখানে ইমরান এসে এখানে লেখা শুরু করলো। যদি বলে 11-12, এখানে এসে লেখা শুরু করলো। যদি বলে যে পিএইচডি পর্যন্ত লেখো, তাহলে ইমরান এসে এখানেই লেখা শুরু করলো। তাহলে দেখেন আমার মেথডটা হয়ে যেত কি 1000 লাইনের। কত লাইনের? 1000 লাইনের। তাহলে কি ওই মেথডটা কি তখন আর থাকবে, মেনটেনেবল বা স্কেলেবল থাকবে? স্কেলেবল কথা বাদ দেন, ও স্কেলেবল করছে ঠিক আছে ইয়ের ভিতরে, মেথডের ভিতরে, কিন্তু এটা মেন্টালিটি থাকতো 1000 লাইনের একটা কোড? ওটা কম্প্রেস হয়ে যেত না মেনটেন করতে? ওর রিডেবিলিটি থাকতো? থাকতো না। সচরাচর বলে যে তুমি কোনো একটা মেথড লিখবা, জাস্ট তোমার একটা উইন্ডোতে যতটুকু খাটে,
হ্যাঁ, সাপোজ 8 এর জায়গায়, হ্যাঁ, 10-12 লাইন, 10 লাইন। একটা মেথডের লাইন নাম্বার হবে 10 লাইন। যদি এর বেশি হয় তুমি ওকে স্প্লিট ডাউন করে ছোট ছোট ইউনিট আকারে লেখো, লিখে তারপর ইয়া করো, কাজ করো। কিন্তু আমরা যদি একসাথে লিখি তাহলে সেটা হচ্ছে যে মেন্টালিটির জন্য একটা বড় প্রবলেম। আর সফটওয়্যার সবচেয়ে বড় একটা ক্রুশাল জিনিস হচ্ছে বানানো না সফটওয়্যার। এই যে ইমরান, আমি কিন্তু just আপনার উদাহরণ দিচ্ছি, আপনি কিন্তু মাইন্ড করিয়েন না, হ্যাঁ ইমরান। না ভাইয়া, না ভাইয়া, আমি হ্যাঁ, শিখতেছি। এটা জাস্ট আমাদের উদাহরণের জন্য, শেখার জন্য। হ্যাঁ, ইমরানও কিন্তু সফটওয়্যার বানাইছে না? এই যে স্কুল ম্যানেজমেন্টের রিপোর্টিং সফটওয়্যার কিন্তু বানাই ফেলছে ইমরান, এমন ডেলিভারিও দিয়ে দিয়েছে। হ্যাঁ, কাজ তো করতেছে, ঠিক আছে, কিন্তু এটা কি ধরেন 5-10 বছর বা 20 বছর মেনটেন করার মতো ইমরান সেভাবে স্ট্রাকচার করে কোডটা লিখছে? হ্যাঁ, এই জিনিসটা কি এরকম হয়ে গেছে না? আপনি পাইলিং করেও আপনি বিল্ডিং করতে পারেন, আবার ইট সাপোজ 3-4 ফুট ফুট ইয়া করছেন, কি বলে, গর্ত করে ইটের ফাউন্ডেশন উঠেও কি করছেন, আপনি বিল্ডিং বানাইছেন। তাহলে কি কোনটা 100 বছর যাবে আর কোনটা 10 বছর যাবে? বুঝতে পারছেন? আমাকে তো এটা ইয়ে করতে হবে যে কোন একটা সফটওয়্যার বানানোর সময় এটাও কিন্তু মাথায় রাখতে হয় যে আমি একটা সফটওয়্যার বানাবো, এটার আয়ুষ্কাল কতদিন থাকবে। হুম, এটা একটা ফ্যাক্টর থাকে, এটা নন ফাংশনাল একটা রিকোয়ারমেন্ট, এটা জানতে হয়। কারণ আমাকে তো এই সফটওয়্যারটা আমি কয়দিন বানাবো, 3 মাস বানাবো বা 6 মাস বানাবো, বানানোর পরে কিন্তু আমাকে এটা ডেলিভারি দিতে হবে, প্রোডাকশনে যাইতে হবে। প্রোডাকশনে গেলেই তো ওটা পরে চলে আসতেছে কি মেনটেনেন্স ফেজে চলে আসতেছে, তাই না? একটা সফটওয়্যার কি করতে হয়, মেনটেন করতে হয়। মানে আমি একটা সফটওয়্যার বানাই দিয়েছি, শেষ, আর কোনো কাজ শেষ, এটা না। সফটওয়্যারটাকে সবসময় মেনটেন করতে হয়। আর সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি একটা সবকিছু একটা জিনিস কনস্ট্যান্ট, বাকি সব বাদে, সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারে কি আসবে, চেঞ্জ আসবে। হ্যাঁ, আমি যে প্রথম যেভাবে কোড লিখছি যে এটা 10 বছর পরে বা 5 বছর পরে সেম থাকবে না। আমি যে লজিক লিখছি বিজনেসের জন্য, দেখা গেছে যে 3 মাস পরে 6 মাস পরে পুরা লজিকটাই চেঞ্জ হয়ে গেছে, লজিক চেঞ্জ নতুন লজিক চলে আসছে। তো আমাকে তো সেটা লিখতে করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। হ্যাঁ, তো আমাদের এটা ইয়া হয় কি যে আমরা এমন ভাবে কোডটা করি, এমন ভাবে ইয়ে করি, যেটা আমাদেরকে যখন রিকোয়ারমেন্ট বাড়ে একটা সময় গিয়ে যে বলে যে ভাই এটা তো সম্ভব না, ভাই এটা সম্ভব না, ভাই এটা সম্ভব না। কারণ কি, আমাদের ওই আমরা যখন কোডটা লিখতেছি ওরকম কি নাই, আমরা ওভাবে কোডটা লিখি নাই। যে কারণ হচ্ছে যে যখনই কোনো রিকোয়ারমেন্ট নতুন নতুন আসে আমরা সেটাকে ইজিলি অ্যাড করতে পারতেছি না, কারণ আমাদের কোডটা ছিল ফ্লেক্সিবল ছিল না। হ্যাঁ, খুবই টাইট কাপলিং ছিল, মেনটেনেবল ছিল না, স্কেলেবল ছিল না। স্কেলেবল মানে কি, আমি কোডে নতুন নতুন করে কিছু কিছু বাড়াইতে পারতেছি, ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো এখন দেখেন আমি এখানে কি করতেছি, যে আমার রিপোর্ট জেনারেট করতে হবে, আমি জাস্ট এইটুক ডিক্লেয়ার করে দিছি। এখানে কিন্তু আমি বলি নাই কিভাবে রিপোর্টটা জেনারেট করতে হবে, মানে কি লজিক থাকবে। সেটা ইয়ে করবে কে, যে ইমপ্লিমেন্ট করবে তার দায়িত্ব। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যে ইমপ্লিমেন্টেশনটা হাইট থাকবে। তুমি জাস্ট তোমার কন্টাক্ট নিয়ে কাজ করবা। কি কন্টাক্ট? এখন কেউ যদি এই জেনারেট রিপোর্টের ইউজ করতে চায়, তাহলে তাকে কি পাঠাইতে হবে, ক্লাস নাম্বার পাঠাইতে হবে আর মার্কটা পাঠাইতে হবে। এর বাইরে বাকি কিছু পাঠাইতে হবে? বাকি কিছু কিন্তু পাঠাইতে হবে না। এটা হচ্ছে কন্টাক্ট। তুমি আমাকে কি করবা, ইয়ে দিবা, কি বলে, আমি সাপোজ ধরেন এখানে ইয়ে না দিয়ে স্ট্রিং দিলাম, ঠিক আছে, ওকে, যে তুমি আমাকে ক্লাস নাম্বার আর মার্ক পাঠাবা, আমি তোমাকে কি বলে একটা ইয়া পাঠাই দিব, কি বলে, রেজাল্টটা পাঠাই দিব, রিপোর্টটা পাঠাই দিব, শেষ তোমার কাজ। তোমার সাথে আমার কন্টাক্টটা হয়ে গেছে। কি হচ্ছে কন্টাক্ট, তুমি আমাকে ক্লাস নাম্বার আর মার্ক পাঠাইলে আমি তোমাকে কি দিব, রেজাল্ট দিয়ে দিব। হ্যাঁ, এটা এরপরে কি আমার কিছু দরকার আছে জানার, ও কিভাবে ইমপ্লিমেন্ট করছে, ও লজিক কি দরকার আছে? হ্যাঁ, কারণ আমার তো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 5 থাকবে, এক একজন এক একভাবে ইমপ্লিমেন্ট করবে, এক এক ধরনের লজিক ইমপ্লিমেন্ট করবে। আমার তো লজিক জানা দরকার নাই, আমার জানা দরকার হচ্ছে ভাই আমার ক্লাস 1 এর একটা রিপোর্ট দাও, আমি তোমাকে ক্লাস নাম্বার আর মার্কটা পাঠাই দিছি, তুমি আমাকে রিপোর্ট জেনারেট করে দিছো। আমার লজিক জানার দরকার নাই, সবার জানার দরকার নাই, দরকার আছে একজন ক্লাসের টিচার, ওনার কিন্তু জানার দরকার নাই যে ক্লাস 1 রেজাল্ট জেনারেট করার রিপোর্ট কিভাবে বানায়, লজিকটা কি লিখছে। হুম, কারণ হচ্ছে যে একটা সার্টেন টাইমে এটা ডিসকাস করে করে ফেলছে, ইমপ্লিমেন্ট করছে এবং এটা টেস্টেড দিয়ে এটা ক্লাস করতেছে। তাহলে টিচার কি করতে পারে, চোখ বন্ধ করে খালি কি করবে, ক্লাসের নাম্বার পাঠাবে, মার্ক পাঠাবে, দিবে, রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে, শেষ। টিচার কিন্তু দরকার হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন জানার।
তো এটাই হচ্ছে তো আমরা যদি এখানে করি যে এখানে তাহলে সেই করবে যে আমি এখানে জাস্ট লিখি যে এখানে লিখবো যে রিটার্ন, যেটা বললেন যে এখানে যদি আমি লিখতে পারি ইফ, যে মার্ক, সাপোজ যেটা বললেন যে গ্রেটার দেন, সাপোজ ক্লাস 1 যদি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল যদি 50 হয়, তাহলে হচ্ছে যে এটা হবে কি, সাপোজ রিটার্ন হচ্ছে আপনার যে যেটা লিখছে যে হ্যাঁ, কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন, ইউ গট A+, ঠিক আছে। ওকে, এটা পাঠাই দিলাম। তাহলে কি আহ আর যদি না হয়, না হলে তো পাঠাইতে হবে তাই না, একটা জিনিস রিটার্ন যে সরি, সরি, হ্যাঁ, ইউ ফেলড ইন দ্য এক্সাম, সে লিখে দিলাম, শেষ। 50-এর উপরে যদি পাও তাহলে তুমি A+ পাইছো। আমি A+ না দিয়ে জাস্ট আচ্ছা এটাই লিখে দিই, ঠিক আছে। বাইরে লিখে যে ইউ হ্যাভ পাস দ্য এক্সাম। ওকে, তাহলে তো হইতেছে। হ্যাঁ, এখন দেখেন এটা আমি ক্লাস 1-এর জন্য লিখলাম, ঠিক তেমন আমি ক্লাস 2 এর জন্য লিখবো। আমি দুইটা ক্লাস দিয়ে দেখাচ্ছি। ক্লাস 2 এর জন্য লিখলাম, ওকে, ক্লাস 2, এখানে আমি ধরলাম যে 60 পাইলো, করলাম। এখন দেখেন দুইটা ক্লাসে কি লজিক ডিফারেন্ট না? হ্যাঁ, এখন কেউ যদি যে ইউজ করবে সে খালি কি করতে পারবে, সে জাস্ট আমাকে মার্কার না ক্লাস নাম্বার পাঠিয়ে দিলে সে যদি সে জানলেই তো হলো সে পাস না ফেল করছে। তার কি আর জানার দরকার আছে যে কিভাবে মার্কটা যে করছে? এই যে আমরা কি করি, এই যে আমরা এইচএসসি বা এসএসসি তে যখন ইয়েতে যাই, ওয়েবসাইটে যাই, রোল নাম্বারটা দিই, দেখা যায় ঠ্যান ঠ্যান দেখা যায় যে তুমি A+ পাইছো, তোমার এই নাম্বার পাইছো। কিন্তু আমি কি জানি ও আসলে কিভাবে ইভালুয়েট করছে না করছে না করছে, এগুলো কি আমার জানা, আমাকে দেখায়? হ্যাঁ, লজিক দেখায়? দেখায় না তো, তাই না? তাহলে কি ও আমার কাছ থেকে অনেক ইনফরমেশন হাইড করছে না? যে কোন টিচারে তোমার এই খাতাটা দেখছে, কোন ইয়েতে জোনে গেছে, এরিয়াতে গিয়ে এই খাতাটা দেখছে, হ্যাঁ, টিচার কোন মার্কে তোমার কত দিছে, কোশ্চেনে কত মার্ক দিছে, এগুলো কি দেখায় আমারে? ওই ইনফরমেশন হাইড করছে না? এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু শেয়ার করবা তোমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য। আর বাকিটুকু কি করবা না তুমি, বাকিটুকু তুমি শেয়ার করবা না, তুমি হাইড রাখবা, যত হাইড রাখবা তত ভালো। তাহলে হচ্ছে যে কারণ হচ্ছে কি, তাহলে হচ্ছে যে তোমার ক্লায়েন্ট তোমাকে ডিস্টার্ব কম করবে, তোমার জিনিসগুলো চেঞ্জ করতে পারবে না। এটা জিনিসটা দেখেন, আপনি যদি এখানে যদি ক্লায়েন্ট মানে আমি এটা বোঝাচ্ছি যে এখানে যদি আপনি এটা ইউজ করেন, হ্যাঁ, এই যে আপনি কি এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, দেখেন তো, জাস্ট অ্যাক্সেস করা ছাড়া কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন? না, কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি না। এই যে আমি যে আমাকে যে একটা ইন্টারফেস দিয়ে দিছে এখানে মোবাইলের রাখার জন্য, দেওয়ার জন্য, চার্জ দেওয়ার জন্য, আমি এইটুকু ইউজ করা ছাড়া আর কিছু করতে পারি, আর কিছু চেঞ্জ করতে পারি? হ্যাঁ, আর কিছু চেঞ্জ করতে পারি না। কারণ কি হচ্ছে, ও এইভাবে এমন ভাবেই ইমপ্লিমেন্টেশনটা করছে, যতটুকু প্রয়োজন তোমাকে আমি ততটুকুই দেখাবো, আর বাকিটুকু তোমার কনসার্ন নাই, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দরকার নাই। তাহলে হচ্ছে কি, আমার হচ্ছে যে কোডটা মেন্টেবিলিটি থাকবে, যে আমি করতে পারবো যে আমার কোডের ইন্টিগ্রিটিটা আছে, আমার কোড কি হয় নাই, করাপ্ট হয় নাই, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? এই তো। এখন হচ্ছে দেখেন তাহলে আমরা কি করছি, এনক্যাপসুলেশন করছি, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাকশনটাও করছি। হ্যাঁ, এখানে এসে আমরা কি করছি, ইনহেরিটেন্সটাও করছি। ইনহেরিটেন্স করলে কি হয়, আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে এই আমার ক্লাস 1 ক্লাস 2 এখন এই বেস ক্লাসের নেম প্রপার্টিকেও কি 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 করতে পারতেছে, ইউজ করতে পারতেছে না? ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স বলতে এটা হচ্ছে যে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের কি প্রপার্টি গুলোকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে, অ্যাক্সেস করতে পারে না?
হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, ওকে। উম, আমি দেখতেছি কে কে চলে গেছে, তানভীরও চলে গেছে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা লাস্ট জিনিস দেখাই, একটা কনক্লুশন টানবো। তাহলে এখন দেখেন আমি এখানে আরেকটা জিনিস, আমার চারটা তথ্য আছে: এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স গেল, অ্যান্ড লাস্ট আছে পলিমরফিজম। পলিমরফিজম মানে কি? বহু রকম, বহুরূপী। হ্যাঁ, আমি এখন দিলাম যে ক্লাস 1, এখানে দিলাম যে, এখানে আমি দিলাম যে, এখানে লিখলাম যে ক্লাস 1, ওকে। এখন হচ্ছে আমি যদি এখানে জেনারেট রিপোর্ট পাঠাই, এখানে আমি লিখবো যে, হ্যাঁ, যে এখানে কি লেখা যাবে, যে কনগ্রাচুলেশন, হ্যাঁ, স্টুডেন্ট অফ নেম দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট অফ অমুক, তুমি ইউ হ্যাভ ফেলড এক্সাম, হ্যাঁ, ইউ হ্যাভ পাসড এক্সাম, ওকে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম ক্লাস 1, ওকে। ওকে, আচ্ছা, আমি এখানে 1 1 দিই, 1 1, হ্যাঁ। এখানে হচ্ছে যে দেখেন কি কি হচ্ছে, আচ্ছা, এখানে তো ক্লাস 1, ক্লাস 1, আচ্ছা, এখানে আমি ইয়ে করি নাই, ক্লাস 1 obj ডট, এখানে লিখি, আচ্ছা, এটা ইয়ে হইলো না কেন? আচ্ছা, এখানে তো হচ্ছে আমার এখন 1 1, তো তাহলে এখানে আমাকে কনসোল ডট লিখতে হবে, তো এখানে কনসোল ডট রাইট লাইন, হ্যাঁ, এখানে লিখতে হবে, কারণ আমি তো ওখানে স্ট্রিংটা ইয়ে করতেছি। কি হয়েছে এখানে? কনসোল, হুম, সাপোজ 1 1, দিস ইজ সরি ইউ হ্যাভ ফেইলড আ এক্সাম, ঠিক আছে। এখন হচ্ছে যে, ও আমি তো এটা এখানে লিখি নাই, হ্যাঁ, এখানেও লিখতে হবে সেটা, ক্লাস 1 যেহেতু দিয়েছি, হ্যাঁ। হুম, ওকে। আমি যদি এবার দিই 160, ও মা, সেটা হচ্ছে, সরি, এটা কেন হচ্ছে ক্লাস 1, সেটা এখানে যাবে তাই না? জেনারেট রিপোর্ট এখানে যাচ্ছে, আচ্ছা, আমি এখানে একটু ধরি, আহ unable to start debugging, the issue will not be launched, verify that is, আচ্ছা, এটা আছে দেখা, ওকে, আচ্ছা, যাই হোক, এখানে কেন দ্যাট মিনস আমার এখানে তো ইয়ে আসার কথা তাই না, মার্ক যদি কি হয় 50-এর উপরে হয়, আমি যেটা ইয়ে করছি এখানে ক্লাস 1, তাহলে তো ইয়ে করার কথা তাই না? আহ, কি হইলো? ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, কি হইলো? আচ্ছা, আমি একটু বলে শেষ করিনি, এখানে যে আমি ক্লাস 1 দিছি, হ্যাঁ, এখন আমাকে যদি বলে যে ক্লাস 2 তুমি প্রিন্ট করো, ঠিক আছে, আমি কি এটা কি করতে পারবো? আমাকে তাহলে কি করতে হবে, আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে না এভাবে, যে ক্লাস 2, এরপরে যে ক্লাস 2,
যদি বলে এবার ক্লাস 3 করো তাহলে ক্লাস 3 ক্লাস 4 5 এভাবে করতে হবে না, তাই না? তাহলে এটা কি একটা ভালো দিক হলো? আমি সাপোজ ধরেন এইভাবে করলে তো আমার এই মেথডটা বড় হয়ে যাবে। তো আমি বলছিলাম যে না, আমরা ইয়া করব, কি বলে, বড় হয়ে গেলে এমভাবে লিখবো যে আমার কোডটা কি থাকে, মেনটেনেবল কোড থাকে। হ্যাঁ, তা আমি বললাম যে এখানে ইয়া করলাম যে এই যে এখানে ইয়া করলাম যে প্রাইভেট ভয়েড, হ্যাঁ, যে গেট, হ্যাঁ, ক্লাস রিপোর্ট, এইটা নিলাম। আমার এখানে হচ্ছে যে আমি সাপোজ কোন একটা অবজেক্ট পাঠাই দিলবো, আমি নামটা দিতেছি না, আপনারাই বলবেন যে কি করবে। ওবিজে ডট আমার হচ্ছে ওবিজে ডট এই মেথডটাকে সে এখানে তো এটা করলো। ওকে, এই আরেকজন কমছে। আচ্ছা, এখন দেখেন এটা কি হচ্ছে ভাইরা, এটা রেকর্ড, এটা কি আরেকটা হবে? প্রোগ্রাম ক্লাস, এটা কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা এটা কি হচ্ছে? আমি এটা বলেই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে যে এখন ক্লাস আমি যদি এটা এইভাবে লিখি যে অভিযোগ এটা, হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন যে এখানে ভাইয়া অবজেক্টের টাইপটা কি হওয়া উচিত, যে আমি এখানে জাস্ট এখান থেকে ইয়ে করব, হুম, যে এখান থেকে আমি যে কোনো একটা অবজেক্ট পাঠাই দিব, পাঠাই দিলে এখানে গিয়ে সেখানে ইয়ে করে সে ইমপ্লিমেন্ট করবে। এখানে তাহলে অবজেক্টের টাইপটা কি হওয়া উচিত? এখানে অবজেক্টের টাইপটা হওয়া উচিত হবে বেস ক্লাস। এটাই হচ্ছে পলিমরফিজমের ইয়া, বুঝতেছি না, এটা এক্সট্রা ক্লাস বেস ক্লাস, হ্যাঁ, এটা ইয়া করতেছে কেন? ওবিজে, আচ্ছা, এখানে হচ্ছে যে দেখেন, হ্যাঁ, এখানে হচ্ছে যে এই বেস ক্লাসটা আমি যদি ইয়ে পাঠাই, তাহলে একটা জিনিস দেখেন, আমার ক্লাস 1ও বেস ক্লাসকে ইনহেরিট করছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লাস 2 বেস ক্লাসকে ইনহেরিট করছে। আমি এটা বলতে পারি না যে ক্লাস 1 ইজ এ ক্লাস, ক্লাস 2 ইজ অলসো এ ক্লাস, তাই না? এরা কি এক একটা ক্লাস না? কিন্তু কোন ক্লাস? ক্লাস 1 ক্লাস 2, কিন্তু এটা তো একটা জেনারেলাইজ করলে কি এটা ক্লাস না? ক্লাস কিনা ভাইরা? দ্যাট জি মিনস ভাই। হচ্ছে আমি আমার কোডগুলো এমন ভাবে লিখবো পলিমরফিজমের থ্রুতে যেটা হবে ফ্লেক্সিবল। যে আমি যদি এখন দেখেন, আমি যদি এখানে যদি নিউ আপনার ক্লাস 1 এর অবজেক্ট পাঠাই দিই, আহ, এখানে ইয়ে লিখে যে ক্লাস 1, তাহলে কিন্তু সে কি কাটটা প্রিন্ট করবে বলেন তো এখন? কাটটা প্রিন্ট করবে বলেন তো ভাইরা? ক্লাস 1 একটা ভাই। হ্যাঁ, ক্লাস 1 এটা প্রিন্ট করবে। কারণ হচ্ছে কি আমার অবজেক্টের ইয়ে কার কার অবজেক্ট সে পাইছে, মানে ক্লাস 1 এ। ক্লাস 1 এর অবজেক্ট পাইছে। হ্যাঁ, এটাকে বলে ওই যে আপনারা পড়ছেন না, রান টাইম পলিমরফিজম পড়ছেন, মেথড ওভাররাইডিং বা মেথড ওভারলোডিং পড়ছেন? জি ভাই। হ্যাঁ, অন্য কেউ বলেন।
ইমরান, জি আপনি ভাইয়া। পড়ছেন? জি ভাইয়া। এই আমার তো এটা ওপেনে হয় না। দাঁড়ান দেখি। সো এটাই হচ্ছে যে সেটা যে রান মেথড ওভারলোডিং বা ওভাররাইডিং। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, আমার এই কোডটা রান টাইমে যখন এক্সিকিউট হবে তখন সে চিন্তা করবে কোন সময় এটা কার অবজেক্ট। এটা তো ক্লাস 1 এর অবজেক্ট, তাহলে ক্লাস 1 এর ইমপ্লিমেন্টেশনটা আমি কি করি, ক্লাস 1 এর ইমপ্লিমেন্টেশনটা আমি এক্সিকিউট করি। ক্লাস 2 এর ইমপ্লিমেন্টেশনটা যদি হয় তাহলে ক্লাস 2 ইমপ্লিমেন্টেশন এক্সিকিউট করি। তাহলে এখানে কি সুবিধাটা হয়েছে ভাইরা বলেন? ওই যে এখন যদি আমাদের রিকোয়ারমেন্ট বাড়ে তাহলে কি করতে হবে, আমাকে জাস্ট আরেকটা এরকম বানাইতে হবে, ক্লাস বানাইতে হবে, তাই না? ক্লাস বানাইতে হবে, তারপরে হচ্ছে যে এখানে লিখবো যে ক্লাস 3 THR এখানে সাপোজ লজিকটা চেঞ্জ করতে হবে, লজিকটা চেঞ্জ করবে। আর এখানে সাপোজ আমি এটা তো আহ, আহ, এখানে এসে জাস্ট আমি কি করব এখন, এই যে ইয়ার বদলে 3 বানাই দিব। হ্যাঁ, প্লাস 3 বানাই দিব। কিন্তু দেখেন আমার কোডটা করতেছে মানে রিপোর্ট জেনারেট করতেছে কে, এ না? হ্যাঁ, আমার এখানে কি হাত দিতে হয়েছে? দেখেন তো, ইমরান, হাত দিতে হয়েছে? জি না ভাইয়া, কিন্তু এখানে আপনার হাত এখানে কি দেওয়া লাগে না। কিন্তু আপনার এখানে হাত দিতে হয়েছে? জি ভাই, আপনার একদম ডিরেক্টলি এডিট করা লাগছে সবগুলো। হ্যাঁ, এইটাই হচ্ছে পলিমরফিজমের ইয়া সৌন্দর্য। আমি যখন করব কি বলে, এই যে ইনহেরিটেন্স বা ইন্টারফেস ইউজ করে এভাবে কোড করব, হ্যাঁ, তখন হচ্ছে কি করতে পারবো, ইনহেরিটেন্স বা ইন্টারফেস যখন কোড করতে পারবো তখন আমি পলিমরফিজমের যে ইয়েটা আছে, সুবিধাটা আছে, সেটা আমি সেই সেটার কি নিতে পারবো। আমি বুঝতেছি না এটা এরকম করতেছে কেন। হুম, তখন কিন্তু আমি সেটার কি করতে পারবো, সুবিধাটা নিতে পারতেছি। তাহলে হচ্ছে কি, আমার যদি সাপোজ এখানে যদি আমি ক্লাস 4 দিই, এখানে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। কারণ কি, আমার এই কোড জানেই না সে মানে কারটা ইমপ্লিমেন্ট করতে হবে কম্পাইল টাইমে, মানে রান করতে হবে। সে যদি জানে খালি এই যে সে কন্ট্রাক্টরটা, যেটা আমি অ্যাবস্ট্রাকশনের থ্রুতে এখানে ডিক্লেয়ার করে রাখছি যে এখানে, হ্যাঁ, আমার এই কোডটা এক্সিকিউশন জানে কি, ওরে আমি কি দিব, ক্লাস নাম্বার আর মার্ক দিব, আর ও আমাকে কি দিবে, জাস্ট রেজাল্টটা দিয়ে দিবে, যেটা আমার এখানে এসে কি করতেছে শো করতেছে। হ্যাঁ, আমি এটাকে গেট না দিয়ে যে এটা কি করবো যে ডিসপ্লে, হ্যাঁ, ডিসপ্লে দিলাম, এখানে ডিসপ্লে করে দিচ্ছে। এখান থেকে মেথডের যে এটা আসছে সেটা কনসোল ডট রাইট ডিসপ্লে করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, আমার এই লাইনের কোডটা আর কি করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে না বারবার। আমার রিকোয়ারমেন্ট বাড়তেছে, হ্যাঁ, কিন্তু আমার মেইন ক্লাসে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে আমি এই যদি এটা যদি পড়াশোনায় দিয়ে দিই, হ্যাঁ, আমার রিকোয়ারমেন্ট বাড়তেছে, তাহলে আমার যেখানে যে অ্যাকচুয়াল কোডটা এক্সিকিউট হচ্ছে সেখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কি আমি মোর থাকতেছি না, কনফিডেন্ট থাকতেছি না যে আমার কোড ব্রেক করে নাই। জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু আমি এটাও দেখতে পাচ্ছি যে আমার কোডটা কিন্তু ফ্লেক্সিবল এবং এক্সটেন্ডেবল। কারণ হচ্ছে কি, আমার কোড এখন শুধু একটা ক্লাস নিয়ে কাজ করতেছে না, আমার কোড এখন যে কোনো ক্লাস নিয়ে কাজ করবে। যে কোনো কোন ক্লাস, যে ক্লাসগুলা বেস ক্লাসকে কি করবে, বেস ক্লাসকে কি করবে, ইনহেরিট করবে। আমি চাইলে এখান থেকে বেস ক্লাস, এখন ওই অবজেক্টটা যে বেস ক্লাসে পাঠাইছে আমাকে, আমি এটা চাইলে এখানে করতে পারবো যে এই অবজেক্টটা কি টাইপ অফ কি বেস ক্লাস কিনা, যদি হয় তাহলে, না যদি না হয় তাহলে আমি এক্সেপশন থ্রো করে দিব যে তুমি যে আমার যে অবজেক্টটা পাঠাইছো এটা আমার বেস ক্লাসের না। হুম, দ্যাট মিনস আমি কিন্তু এখানেও কিন্তু কি দিতে পারবো, রেস্ট্রিকশন দিয়ে দিতে পারবো। আমি আমার কোডের ফ্লেক্সিবিলিটিও আছে, একই সাথে আমার কোডে কি এখানে কি রাখতে পারবো, রেস্ট্রিকশনও রাখতে পারবো। যে কি, তুমি যদি এই ডিসপ্লে ক্লাসে মেথড রিপোর্টটা যদি ইউজ করতে চাও, তুমি আমাকে বেস ক্লাসের কি করতে হবে, বেস ক্লাসের অবজেক্ট টাইপের অবজেক্ট পাঠাইতে হবে। যদি বেস ক্লাস টাইপ অবজেক্ট পাঠাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই বেস ক্লাসটা কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? কোনো একটা ক্লাসে যদি বেস ক্লাসটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বেস ক্লাসে জেনারেট রিপোর্ট এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করতে হবে, এবং বেস ক্লাসের কনস্ট্রাক্টর প্যারামিটারে একটা ক্লাসের নাম পাঠাইতে হবে। দেখেন আপনি ডেভেলপারকে কতটুকু বাউন্ড করে দিয়েছেন যে আপনার স্ট্রাকচার অনুযায়ী
কাজ করার জন্য করছেন না? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন সৌন্দর্য ওওপি। এইখানে আমরা আরেকটা জিনিস করে ফেলছি যে যে এখানে হচ্ছে যে আমরা আরেকটা জিনিস সলিড প্রিন্সিপালের কিছু করে ফেলছি যে আমার এই কোডটা হয়ে গেছে এখন ওপেন ক্লোজ প্রিন্সিপাল ফলো করতেছে, ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর মডিফিকেশন। ইমরান যে কোডটা করছেন সবসময় কি করতেছেন, আপনি মডিফাই করতেছেন। কিন্তু সলিড প্রিন্সিপালের পি বলে কি ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর, ওসিপি বলে কি ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর মডিফিকেশন। এখন দেখেন আপনি তো খালি মডিফাই করতেছেন, তারা তো ভায়োলেট করতেছেন, কিন্তু আমার এই কোডে কি আমি মডিফাই করতেছি? মডিফাই জি না করতেছি ভাই। না। কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু ক্লাস কিন্তু সকাল যদি বাড়াই ফেলি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে, আমার কোড ব্রেক করবে না তো? এবং আমি প্রিন্সিপালও ভায়োলেট করতেছি না, কারণ আমি ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর মডিফিকেশন এভাবেই কোডটা করছি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এই তো। এখন হচ্ছে এটাই হচ্ছে যে ওওপির সৌন্দর্য। আর একটা জিনিস হচ্ছে যে দেখেন, এখানে আরেকটা টপিক ছিল ডিপেন্ডেন্সি ইনভার্সন বা ইনজেকশন নিয়ে কথা বলা। এই যে এখানে দেখেন আমি আগে কি করতেছি, নিউ কিওয়ার্ড দিয়ে এই আপনি কল দিছিলেন তাই না, যে ক্লাস 3 বা ওটা ডট জেনারেট রিপোর্ট এবার করতেছিলেন না? ওটা হচ্ছে জি ভাই। ওটা হচ্ছে গ্লু। কিন্তু আমার এখানে এই মেথডে আমি কি কোনো কি নিউ কিওয়ার্ড ইউজ করছি? না। আমি বলতেছি যে আমাকে বেস টাইপের একটা অবজেক্ট দিবা। হুম, সেই অবজেক্টটা দেওয়ার দায়িত্ব আরেকজনের কাছে। আমি এখানে অবজেক্ট তৈরি করার দায়িত্ব, ক্রিয়েট করার দায়িত্ব আমি নিজে নিই নাই। তাহলে কি আমি এখানে কি ডিপেন্ডেন্সি ইনভার্ট করে ফেলছি না, আরেকজনের কাছে দিয়ে দিছি না? হ্যাঁ, আমি এখানে কি করতেছি, ডিপেন্ডেন্সিটা ইনজেক্ট করতেছি, কিন্তু ডিপেন্ডেন্সিটা অবজেক্টটা ক্রিয়েট করার দায়িত্বটা আমার কাছে নিয়ে রাখি নাই। তাহলে কি আমি আমার যে অবজেক্ট ক্রিয়েশন দায়িত্বটা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দিছি। হ্যাঁ, এই বেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার যে দায়িত্বটা, তাহলে আমি কি এখানে যে অবজেক্ট ক্রিয়েট করার যে একটা ডিপেন্ডেন্সি আছে সেটা আমার কাছে না করে কি চেক করছি, ইনভার্ট করে দিছি, আরেকজনের কাছে দিয়ে দিছি। তা এটা হচ্ছে কি ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। এটা কি বুঝতে পারছেন? এই যে আপনারা যে জি ভাইয়া। ইয়েতে পরে ওই যে ডট নেটের প্রোগ্রাম কাছে লেখেন যে বিল্ডার ডট সার্ভিস ডট অ্যাড স্কোপড, এইটা এটা পরে গিয়ে কন্ট্রোলারে বা সার্ভিস মেথডে গিয়ে কনস্ট্রাক্টরে গিয়ে এভাবে ধরেন না বিভিন্ন ক্লাসের অবজেক্ট। এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি ইনভার্সন এবং ইনজেকশন। দ্যাট মিনস আমি এটা কনক্রিট নিউ কিওয়ার্ড ইউজ করে কোনো অবজেক্ট ক্রিয়েট করে নেই, রেদার আমি কি করতেছি, ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে কাজ করতেছি। হ্যাঁ, আমার এখানে অবজেক্টের কি আসবে, কোনো একটা ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজ হবে, যেটা বলতে ডিপেন্ডেন্সি ইনজেকশন করব। কিসের থ্রুতে? কারণ হচ্ছে আমি এখানে ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপালটা ফলো করছি। কি, রেদার তুমি অবজেক্ট নিজে ক্রিয়েট না করে আমার অবজেক্ট ক্রিয়েট করার দায়িত্বটা আরেকজনকে দিয়ে দিছে। কেউ যদি আমাকে ইউজ করতে চায় সেই আমাকে কি করবে, ওই অবজেক্টটা দিবে। তো তার রেসপন্সিবিলিটি যে সে আমাকে কোন অবজেক্টটা দিবে। আমি শুধু চিনি আমাকে বেস ক্লাস টাইপের একটা অবজেক্ট দিতে হবে। হুম? এখানে হচ্ছে কি পলিমরফিজম হচ্ছে, আবার হচ্ছে যে ডিপেন্ডেন্সি ইনভার্সনটাও হচ্ছে। পলিমরফিজম কি হচ্ছে, ইনজেক্ট করার সময়, ডিপেন্ডেন্সি ইনজেকশন করার সময় সে যে কোনো টাইপের অবজেক্ট নিতে পারবে, যদি যে কোনো ক্লাসের অবজেক্ট নিতে পারবে, কিন্তু সেই ক্লাসটার টাইপ যদি কি হয় বেস ক্লাস, বা সেই অবজেক্টের যদি টাইপ কি হয় বেস ক্লাস, সেটাই নিতে পারবে। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে ইনজেকশন। আর ইনভার্সন কি করছি, যে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করার দায়িত্বটা কি কার কাছে রাখি নাই, আমি আমার কাছে রাখি নাই, সেটা আরেকজন কাছে দিয়ে দিয়েছি, ডিপেন্ডেন্সিটা ইনভার্ট করে ফেলছি। এটা বুঝতে পারছেন ভাইরা? জি ভাইয়া। আচ্ছা, এবার আমার তাহলে এখানেই শেষ। আমার যতটুকু ইচ্ছা ছিল আর কি দেখানোর আপনাদেরকে, যে একটা যে আপনারা যেভাবে কোড করেন সেখান থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রিন্সিপাল ফলো করে এবং সলিড প্রিন্সিপাল ফলো করে কিভাবে কোড করা যায়। আমি এখানে আরো কিছু বলি নাই আরো কয়েকটা সলিড প্রিন্সিপাল, সিঙ্গেল রেসপন্সিবিলিটি বা লিস্ট অফ সাবস্টিটিউশন বা ইন্টারফেস সেগ্রিগেশন, এগুলো বলি নাই। সিঙ্গেল রেসপন্সিবিলিটি বলে নিতে পারি। জিনিস হচ্ছে একটা জিনিস দেখেন, আমাদের এখানে এটা কি হচ্ছে, এই যে ক্লাস 3 জেনারেল রিপোর্ট লিখতেছি। হ্যাঁ, এখন হ্যালো। হ্যালো। হুম।
আমি এটা কেটে দিয়েছি, হ্যাঁ, সরি। আচ্ছা, এখন হচ্ছে আমি এটা বলি শেষ করি। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে ভাই? জি ভাইয়া। জি ভাইয়া শুনে দিচ্ছি। আচ্ছা, আমি জাস্ট এখন এটা বলে শেষ করি যে জিনিস হচ্ছে যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি, হ্যাঁ। এই যে আমি এখানে জেনারেট রিপোর্ট লিখছি, ভালো কথা, হ্যাঁ। এখানে যদি আসে যে ক্লাস 3-তে, হ্যাঁ, এখানে হচ্ছে যে আরো যদি আসে যে সাপোজ ক্লাসের আরেকটা কি জিনিস বলেন যে যে অ্যাড স্টুডেন্ট আসলো, তাই না? ক্লাস 3-তে আমি ইয়ে করবো যে অ্যাডমিট স্টুডেন্ট, তাই না? এখন দেখেন আমি যদি অ্যাডমিট স্টুডেন্ট লিখি, আবার ওই ক্লাসে আবার জেনারেট রিপোর্ট করে, তাহলে এখানে কয়টা কাজ করতেছে সে? দুইটা কাজ করতেছে। যে আমার তাহলে ক্লাস 3 ক্লাসটা কি করতেছে, সে স্টুডেন্ট অ্যাডমিটও করায় এবং রিপোর্টও জেনারেট করে। যখনই আপনি কোনো একটা ক্লাসের কথা বলার জন্য মানে রেসপন্সিবিলিটি ইয়ে করার জন্য ডেসক্রাইব করবেন যে এবং যে আমার এই ক্লাসটা এটা এবং এটা করতেছে বা এটা অর এটা করতেছে, তখনই বুঝবেন যে আপনি সিঙ্গেল রেসপন্সিবিলিটি কি করছেন, ভায়োলেট করতেছেন। কারণ সিঙ্গেল রেসপন্সিবিলিটি বলতেছে কি, তোমার কোডটা হবে অনলি ফর ওয়ান সিঙ্গেল রিজনের জন্য, তুমি কোনো একটা মেথড বা ক্লাসে কি করবা, চেঞ্জ করবা। কিন্তু দেখেন আপনি যদি এখানে চেঞ্জ করতে আসেন ক্লাস 3 ক্লাসে, তাহলে কয়টা রিজনের জন্য চেঞ্জ করতে আসবেন? দুইটা রিজনের জন্য। একটা হচ্ছে কি, আপনি আইদার অ্যাডমিট স্টুডেন্ট এটাতে কোনো একটা রিকমেন্ড চাইতে সেখানে সেটা যখন চেঞ্জ করতে আসতেছেন, অথবা জেনারেট রিপোর্ট এইখানে কোনো কিছু চেঞ্জার্স আপনি চেঞ্জ করতে আসছেন, তাহলে দুটো জিনিস চেঞ্জ করতে আসছেন না? এটা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি ভায়োলেশন হচ্ছে। সিঙ্গেল রেসপন্সিবিলিটি বলতেছে যে তুমি একটা ক্লাসে একটা রেসপন্সিবিলিটি থাকবে। কিন্তু এখন ঠিক আছে, সাপোজ ধরেন আপনি একটা ক্লাস 3, এখানে জাস্ট একটা ইয়ে আছে যে সে রিপোর্ট জেনারেট করবে। হুম, এটা ঠিক আছে, কিন্তু হুইচ ইজ অলসো নট গুড, যে জেনারেট রিপোর্ট আসলে এখানে থাকার কথা না। সে থাকবে যে রিপোর্ট জেনারেশন ক্লাসে, হ্যাঁ। ক্লাস 3 কি কি করবে, সে রিপোর্ট জেনারেশনের একটা একে কম্পোজিশন করবে। এটা একটু লিখে রাখেন যে কম্পোজিশন এটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ। ক্লাস 3 ইজ এ ক্লাস 3 ইজ এ বেস, লাইক এ বেস ক্লাস বা ক্লাস। আর কম্পোজিশন হচ্ছে, আমি একটা জিনিস বুঝাই, হ্যাঁ, যে কার ইজ এ ভেহিকেল, ইজ ইট রাইট? এটা কি সত্য না? হ্যালো? জি ভাই, কার ইজ এ ভেহিক্যাল। হ্যাঁ, এখন এটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ। আপনি যখনই কোনো একটা ইনহেরিটেন্স করতে যাবেন তখন ইজ এ রিলেশনশিপ দেখতে হয়, যে এটা কি ইজি কিনা। যে হিউম্যান ইজ এ অ্যানিমেল, ঠিক আছে? হিউম্যান ইজ আ অ্যানিমেল, প্রাণী, হ্যাঁ। ওর কি জন্তু, অ্যানিমেল জন্তু? হিউম্যান তো আলাদা কিছু, বাট এই প্রাণী প্রাণী হিসাবে হিউম্যান কে আসলে বলা যায় নাকি? আচ্ছা, কিন্তু সাপোজ ধরে নেন যে মানে ওই অ্যানিমেল মানে জন্তু বুঝাইতেছি, হ্যাঁ, তাহলে তো মানুষ জন্তু না। তাহলে এটা হচ্ছে, এটা ইনহেরিটেন্স হবে না। হুম। আর লিস্ট অফ সাবস্টিটিউশন যেটা ইয়েস আমি সংক্ষেপে বলে দিই, এলএসপি আপনি এগুলো পড়ে নিয়েন। এলএসপি বলতেছে যখন তুমি রং ইনহেরিটেন্স করবা তখন এলএসপি ভায়োলেট করবে, ঠিক আছে? তুমি বলতে পারবা না যে অরেঞ্জ অ্যাপেল ইজ অরেঞ্জ, অ্যাপেল ক্লাস অরেঞ্জকে ইনহেরিট করবে, এটা লিস্ট অফ সাবস্টিটিউশন বলতেছে তুমি পারবা না, কারণ দুইটা কি আলাদা জিনিস। যদি এটা করেন তাহলে একটা প্যারেন্ট চাইল্ড ক্লাস দিয়ে কি প্যারেন্ট ক্লাসকে আপনি ওভারল্যাপ করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন? পারবেন না তো, তাই না? কারণ অরেঞ্জের বিহেভিয়ার আর অ্যাপেলের বিহেভিয়ার সেম না তো, তাই না? এটা হচ্ছে এলএসপি। আচ্ছা, আর ইন্টারফেস সেগ্রিগেশনও সেম। আপনি যখন কি করবেন, একটা ইন্টারফেসে অনেকগুলা ইয়ে থাকবে, মেথড থাকবে, যেমন ওই যে আই বার্ড লিখছেন, হ্যাঁ। আচ্ছা, আই বার্ড লিখছেন, আমি কোডটা ওই ইমরানের কোডটা সহ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনারা ওটা বুঝে নিয়ে যে ইমরানের কোডটা রিপোর্ট ক্লাসটা বাদ যাবে, হ্যাঁ। উম, ইয়েতে কি, আপনি একটা ইন্টারফেস আই বার্ড লিখছেন, হ্যাঁ। এখন তারপর সাপোজ হচ্ছে যে আই বার্ড কি, পিকক আই বার্ড, ঠিক আছে, উঠতে পারে, হ্যাঁ, ঠিক আছে। উম, তারপর হচ্ছে ধরেন পেঙ্গুইন ইজ এ বার্ড, তাই না? বার্ড না? এখন আপনি ওখানে একটা আই বার্ড ইন্টারফেস একটা লিখছেন যে ফ্লাই, তাহলে পেঙ্গুইন কি ফ্লাই করতে পারে? জি না ভাইয়া। না। দ্যাট মিনস হচ্ছে আপনি এখানে যদি আই বার্ডের ভিতরে ফ্লাই লেখেন তাহলে এটা হুইচ ইজ রং, কারণ হচ্ছে আপনার সব বার্ড কি করতে পারবে না, উঠতে পারে না। তাহলে আপনাকে ইন্টারফেস এখানে সেগ্রিগেট করতে হবে যে আমার পেঙ্গুইন ইজ এ বার্ড, বাট পেঙ্গুইন
ইজ নট এ ফ্লাইয়েবল বার্ড। তাহলে কি করতে হবে, আমাকে দুইটা ইন্টারফেস হয়তো বা বানাইতে হবে বা তা তো অতদিক। আই বার্ড এটা আমার একটা মেইন ইন্টারফেস, আমাকে আরেকটা জিনিস বানাইতে হতে পারে আই ফ্লাইয়েবল বার্ড। হুম, যে ইন্টারফেস আই ফ্লাইয়েবল বার্ড আই বার্ডকে কি করবে, ইমপ্লিমেন্ট করবে, ইনহেরিট করবে। আর পেঙ্গুইন কাকে ইমপ্লিমেন্ট করবে, আই ফ্লাইয়েবল বার্ডকে ইমপ্লিমেন্ট করবে। হুম, তাই না? আই পেঙ্গুইন, সরি পেঙ্গুইন আই বার্ডকে ইমপ্লিমেন্ট করবে, আই ফ্লাইয়েবল বার্ডকে ইমপ্লিমেন্ট করবে না। কিন্তু সাপোজ ধরেন প্যারট, সে উঠতে পারে, সে আই ফ্লাইয়েবল বার্ডকে ইমপ্লিমেন্ট করবে। হুম, বা পেঙ্গুইন আই নন ফ্লাইয়েবল বার্ড ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল, এটাকে বলে। তাহলে আমি জাস্ট একটু বোঝাতে চাইছি আজকে ইয়েতে যে আমরা যখন কোড লিখবো তখন যাতে আমাদের কোডগুলো হয় মেনটেনেবল, এক্সটেন্ডেবল এবং স্কেলেবল। হ্যাঁ, এগুলো যাতে থাকে। স্কেলেবল মানতে বুঝতে যে আমার কোডটা যাতে আমি লার্জ পরিসরে একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে চাইতেছি, কিন্তু আমার কোড বেস বা আমার আর্কিটেকচার সেটাকে আমাকে কি করতেছে না, খুব বেশি মেজর প্রবলেম করতে পারছে না, আমাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সলিড প্রিন্সিপাল গুলো আমি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, তখন আমি এটা পারবো। প্লাস আমার কিছু নন কমন প্রবলেম আছে যেগুলো বারবার হয়, সেগুলোর জন্য প্রবলেম সলভ গুলো করার জন্য ডিজাইন প্যাটার্ন আসছে, যে অনেক সময় এই প্রবলেমটা রিজলভ করার জন্য তুমি এভাবে সুন্দর করে রিজলভ করতে পারো। সেই ডিটেল এগুলো যখন আমি ফলো করব তখন আমি সুন্দর একটা কোড বেজে পাবো। কিন্তু এগুলো সবগুলো হচ্ছে একটা ট্রেড অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সলিড প্রিন্সিপাল বা ডিজাইন প্যাটার্ন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ইউজ করব। হুম, এমনটা যদি না হয় যে, তারপর আমি এটা সবসময় বলি, আমার একটা ছোট গাছ আছে, হ্যাঁ, কি গাছ, থাই নারকেল গাছ। নারকেল গাছে কি হচ্ছে, ওই থাই নারকেল গাছের ছোট গাছ আপনি ইয়ে থেকে মাটি থেকে নারকেল পাড়তে পারেন। কিন্তু আপনি যদি জানেন যে সলিড প্রিন্সিপাল বা এগুলো বলছে যে তোমার নারকেল যদি পাড়তে হয় তোমার আগে তাহলে গাছে উঠতে হবে, হ্যাঁ, গাছে উঠে তারপরে পাড়তে হবে, তাহলে আপনি কি করছেন, সলিড প্রিন্সিপাল ফলো করতে গিয়ে কি করছেন, আগে গাছে উঠছেন, গাছে উঠে তারপরে নারকেল পাড়ছেন। কিন্তু হুইচ ইজ, যেটা আপনার এই কন্টেক্সট অনুযায়ী প্রয়োজন ছিল না, কারণ আপনি এটা মাটির থেকে বসেই ইয়ে করতে পারতেছেন, কারণ আপনার এটা গাছটা ছোট। তো এটা বুঝতে হবে যেটা হচ্ছে যে এটা ট্রেড অফ, আপনার কোথায় লাগবে কোথায় লাগবে না এটা আপনাকে ইয়ে করতে হবে, কতটুকু লাগবে কতটুকু লাগবে না সেটা আপনাকে ইয়ে করতে হবে। মানে ওই যে যেটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি ক্ষেত্রে যায়, যে আপনি কতটুকু ভায়োলেট করবেন সিঙ্গেল রেসপন্সিবিলিটি, এটা আপনার উপর। কতটুকু ভায়োলেট করলে আপনাকে পেইন দিবে না, বরং আপনাকে ফ্লেক্সিবিলিটি দিবে, সেটা আপনি ইয়ে করতে পারেন। সাপোজ আপনি যদি সিঙ্গেল রেসপন্সিবিলিটি যদি ফলো করতে যান 100% করতে গেলে 100টা ক্লাস হইতে পারে, যেটা ম্যানেজ করা কঠিন। কিন্তু সাপোজ আপনি যদি একটু ভায়োলেশন করেন, সাপোজ এটা 80টা ক্লাস হইলো, হুইচ ইজ, তাও তো 20টা কম, হ্যান্ডেল করতে আরো সুবিধা, তাই না? জিনিসটা হচ্ছে এটা, যে আপনি একটা সার্টেন টাইপ পর্যন্ত ফলো করবেন, যে পর্যন্ত করলে আপনাকে ফ্লেক্সিবিলিটি এখনো দিচ্ছে, ইন ফিউচারও দিবে, এটার উপর বেস করে। এই তো। এখন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা জানার ইয়ে থাকে আমি শেষ করতেছি। হ্যাঁ, হ্যালো। জি ভাইয়া, কমেন্ট নাই এমনি, বাট অনেক কিছু শিখতে পারছি ভাইয়া, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অনেক মুবাশির, সোহাগ, সাকিব যদি কিছু বলতেন, শেষ পর্যন্ত আপনারা 6 জনই ছিলেন, থ্যাংক ইউ। জি ভাইয়া, ভালো শেষ। ওকে, অনেক, সোহাগ, মানে আমার কথা হচ্ছে আপনারা একটু বলেন আপনারা কিছু কি শিখতে পারছেন কিনা, যেটা আপনি হয়তোবা ইন ফিউচারে আপনার কাজে দিবে। হুম, হ্যাঁ ভাইয়া, অনেক কিছু শেখা গেছে, আর হচ্ছে যে মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, মানে একদম কোড করে দেখানো হয়েছে, তো এই কারণে আর কি অনেক লাভবান হয়েছে আর কি, জিনিসগুলো ওকে, অনেক ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আর আপনারা এই গ্রুপে একটু ইয়ে রাখেন, আমি একটু জাস্ট একটু দেখাই, আপনারা ওইটা ইয়ে করে নিয়েন, বা ওই যে আপনাদের যে ইয়েটা আছে না, লার্নের জন্য যে ডিসপ্লে আছে ওখানে আপনার গ্রুপে শেয়ার করে দিতে পারবেন। হ্যাঁ, আমি একটু ইয়েতে যাই, ড্যাব স্কিল, হুম, ইউটিউব। ওই যে এটা হচ্ছে যে আমি ড্যাব স্কিল কোর্স করছিলাম,
তো আমার গুরু যিনি আছেন জালাল স্যার, হ্যাঁ, তো উনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অনেক মানে বস মানুষ। তো ওনার কাছ থেকে আমি কিছুটা শিখছি, এরপরে আমি নিজেও কিছুটা ইয়ে করে নিছি। সো আপনারা এখানে দেখেন, এই যে এই যে এখানে কয়েকটা ভিডিও সাথ দিছে, হ্যাঁ হ্যাঁ, এইগুলো আপনারা একটু দেখবেন, হ্যাঁ। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আপনারা যদি সাপোজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে এরকম কোনো একটা ল্যাঙ্গুয়েজে কাজ করেন এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা যদি ভালোভাবে ইউজ করতে পারেন, এটা আপনাদেরকে অনেক কাজে দিবে, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে কি, সামনের দিনে কোড করবে কে? সামনের দিকে কোড করবে হচ্ছে এআই, হ্যাঁ। আমরা কি করব? আমরা দেখবো যে আমরা প্রজেক্টে স্ট্রাকচার বানাবো, এই যে আমি যে বলছিলাম ফ্রেমওয়ার্ক বানাবেন, এবার আমাদের কাজ হবে এরকম টাইপের কাজ হয়ে যাবে তখন, হ্যাঁ। সেই জন্য আপনাদের জুনিয়র আছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করতে পারি, যদি একজনের উপকার হয় এবং সে অনুযায়ী কাজ করতে পারে, তাহলেই হবে। কারণ আমাদের দেশে আমার মনে হয়েছিল যে একটাই আছে, ইউনিভার্সিটি অনেক কিছু পারে কিন্তু ওপি পারে না। হুম, আস্তে আস্তে শিখে, কিন্তু একবার ধরে এগুলো হচ্ছে যে একটা রিয়েলাইজেশনের ব্যাপার, আপনি যদি একবার ধরে ফেলতে পারেন তখন আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। তাহলে একটু পড়াশোনা করবেন, এই তো। আর যদি কোনো ডিসকাশন প্রয়োজন হয় বা ইয়ে হয়, আহ ইয়ে করবেন আর কি, কি বলে, নক দিয়েন, সমস্যা নাই। আমি দরকার হইলে, দাঁড়ান, আমার লিঙ্কডইনের এটাও একটু দিয়ে দিই আপনাদেরকে, যদি প্রয়োজন মনে হয় যে না ভাইয়ের সাথে একটু কোনো কিছু দরকার হয়, হ্যাঁ, আপনারা ইয়ে করতে পারেন। উম, 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 হুম, আপনারা এখানে ফলো করতে পারেন, হ্যাঁ। এরপর হচ্ছে যদি, আশা করি আপনারা কিছুটা হইলেও আইডিয়া পাবেন এবং প্র্যাকটিস করবেন এভাবে, হ্যাঁ। হুম, আমি চেষ্টা করব যে একটা প্রবলেম এরকম দিয়ে দিতে, যেটা আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে ইয়ে করবেন, প্রবলেমটা সলভ করা ট্রাই করবেন। দ্যাট মিনস হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন একটা আছে। আমরা কি কি করি, কোনো কিছু করার আগে একটা ডিজাইন করি না? একটা বাড়ি করার আগে কি করা হয়, ডিজাইন করা হয় না? হ্যাঁ। তো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার অবজেক্টগুলোকে সাজাবেন, কিভাবে অবজেক্ট টু অবজেক্ট কমিউনিকেট হবে, এটা আপনি আগে ডিজাইন করছেন, ডিজাইন করে দেন হচ্ছে আপনি সেই অনুযায়ী প্রোগ্রামিং করা শুরু করছেন, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো আপনারা এইগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আপনারা যখন যখন দেখবেন কোন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে সি# বা জাভাতে, এগুলো যখন কোনো একটা জব সার্কুলার দেখবেন, তখন কিন্তু এগুলা কিন্তু লেখে যে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলা পারতে হবে বা জানতে হবে। এবং আপনি যখন কোনো একটা ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে কিন্তু অবজেক্টিভ প্রোগ্রামিং এই কনসেপ্টগুলোই জিজ্ঞেস করবে। সো আপনার যদি এগুলো ক্লিয়ার থাকে, আশা করি আপনি আরেকজন তাকে আগাই থাকবেন। যেমন আপনি ডট নেটে যান, ডট নেটে তো কিন্তু খুব বেশি জিজ্ঞেস করার কিছু নাই, হ্যাঁ। মিডল ওয়্যার জিজ্ঞেস করবে, ফিল্টার জিজ্ঞেস করবে, এই হাবিজাবি দুই একটা টুকিটাকি জিনিস আছে। এছাড়াও কি ডট নেটে কিছু খুব বেশি কিছু জিজ্ঞেস করার আছে? আপনি তো নাই কিন্তু। এবং হুইচ ইজ যেগুলা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমরা অনেক সময় এগুলো একটু ফিল করতে পারি না। অবজেক্ট প্রোগ্রামিং, সলিড প্রিন্সিপাল, ডিজাইন প্যাটার্ন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো এগুলো আস্তে আস্তে পড়বেন, পড়ে এগুলোতে দখল নেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ। তো তো ঠিক আছে ভাইরা, আপনাদের আর কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে? জি না ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি যদি এখন মার্কিং করতে বলি, আমি একটা ওই আমাদের অফিসে একটা অ্যাজাইলের একটা কোর্স ইয়ে করছিলাম, ট্রেনিং করছিলাম, তো ওখানে ফার্নান্দো নামে একজন বিদেশি কোর্স করছিল। তো জিনিস হচ্ছে, সে বলছিল আর কি যে তোমরা আমাকে একটু মার্কিং করো 1 থেকে 4 ভিতরে। এক ধরেন ধরেন ব্যাড, আর 2 3 4 হচ্ছে ধরেন গুড, বেটার, বেস্ট। আপনারা আমাকে একটু ইয়েতে মার্কিং দেন, জাস্ট 1 2 3 4 লিখলেই হবে। ভাই আউট অফ 5? আউট অফ 4, আচ্ছা ঠিক আছে। মানে এক হচ্ছে ব্যাড, 2 3 4 হচ্ছে গুড, বেটার, বেস্ট, এরকম আর কি, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আহ খুব ভালো লাগছে আপনাদের সাথে ইয়ে করে। ইনশাল্লাহ
ম্যারাথন যেদিন ফাইনাল হবে আপনার সাথে দেখা হবে। আর সবাই ইয়াতে ইনশাল্লাহ ভাইয়া। লিঙ্কডইন একসাথে কানেক্ট থাকবেন, ইনশাল্লাহ কোথাও জয়েন করলে তো দেখতে পাবো। তো জি ভাইয়া, ইনশাল্লাহ কানেক্ট আছি অলরেডি। আর কোনো কোশ্চেন আছে? সাকিব, মুবাশির, আনিক, সোহাগ? না ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, না না ভাইয়া, থাকলে তাহলে ওকে, আমরা তাহলে শেষ করি। একটা ইয়ে থাকবে যে আপনারা এগুলা বাসায় ইয়ে করবেন, হ্যাঁ, ইয়ে করবে, প্র্যাকটিস করবেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, সলিড প্রিন্সিপাল এবং ডিজাইন প্যাটার্ন, হ্যাঁ, এগুলো যত তাড়াতাড়ি শিখবেন তত তাড়াতাড়ি দেখবেন আপনি অন্যদের থেকে আগাই থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভাইরা, আল্লাহ হাফেজ।